আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? জি আপা, ভালো আছি আপা। আচ্ছা, আমরা একটু ওয়েট করছি, সবাই জয়েন করলে আমরা ইনশাল্লাহ শুরু করব। আমরা 4 থেকে 5 মিনিট অপেক্ষা করছি, সবাই জয়েন করুক। হ্যালো এভরিওয়ান। সবাই বলতে এখানে জন এখনো। সো আজকে আমাদের পাইস্পার্কের ক্লাসটা শুরু হবে। আশা করি যে আপনারা পাইথনের যে রেকর্ডেড ক্লাসগুলো আছে সেগুলো আপনারা দেখছেন, রাইট? আসসালামু আলাইকুম সো ভাইয়া। ভাইয়া হ্যাঁ ভাই। ভাইয়া এটা তো হচ্ছে আহ, মানে হচ্ছে অ্যাডভান্স মেশিন লার্নিং, যেটা হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স সেই ক্লাস, যেটা হচ্ছে আমার উপর অ্যাসাইন হয়েছে। ওকে ওকে, তার মানে আচ্ছা ঠিক আছে, এটা দ্যাট দেখেন মিনস তো, হ্যাঁ ওভারল্যাপ হয়েছে মেবি। মেবি। ওকে ওকে, আচ্ছা, যারা ডেটা ইঞ্জিনিয়ারিং এর কোর্সে আছেন তারা লিভ নিতে পারেন এখান থেকে। ওকে, আমি নতুন একটা আপনাদেরকে মিটিং এর ক্লাসটা দিতেছি। ওকে ওকে ভাই, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। যারা হচ্ছে মেশিন লার্নিং এর জন্য এসেছেন তাদের কিন্তু এই ক্লাসে অ্যালোকেটেড, তারা হচ্ছে এখানে থাকবেন। আর যারা হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ারিং এর জন্য এসেছেন তারা হচ্ছে প্রতীক ভাইয়ের সাথে জয়েন করবেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি কি আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আছি। জি। স্যার ক্লাসটা ওভারল্যাপ হয়ে গেছে প্রতীক ভাইয়ের সাথে। আহ প্রতীকের সাথে ওভারলে বলতে, প্রতীকেরটা তো ওইটা হচ্ছে রেগুলার ক্লাস আর কি। এখন ওখানে কারা আছে, কার কার ওভারল্যাপ হয়েছে?
ভাইয়া হচ্ছে এখানে চলে আসছিল, এখানে স্টুডেন্ট এখানে চলে আসছিল, তো সবাই কনফিউজড আসলে কোথায় যাবে, এখানে ও না ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, লিঙ্ক কি তাহলে কি একটা হয়ে গেছে? বুঝতে পারলাম না আমি। ভাইয়া হচ্ছে এখন নতুন লিঙ্ক তৈরি করছে। ওকে, আচ্ছা ঠিক আছে, না, এই লিঙ্কে কন্টিনিউ হোক, হ্যাঁ, সমস্যা নাই। ওই প্রতীকের ওইটা অন্য একটা লিঙ্কও ক্রিয়েট করবে। ওই দেখা যায় শিডিউলে একসাথে 2-3টা ক্লাস পড়ে গেলে লিঙ্ক যদি ভুলবশত চলে আসে, একই লিঙ্ক, কারণ অনেকগুলো লিঙ্ক তো এখানে, তো এই জন্য আর কি হয়তো ইয়ে হয়ে গেছে। তারপরেও সমস্যা নাই, কারণ এই আজকেরটা তো হচ্ছে আমাদের ফ্রি ক্লাস, লাস্ট ফ্রি ক্লাস, হুম। আমাদের মেশিন লার্নিং এর সেকেন্ড ক্লাস। থার্ড ক্লাস থেকে আমরা হচ্ছে একটা পেইড আর একটা লিঙ্ক ক্রিয়েট করবো শুধুমাত্র পেইড স্টুডেন্টের জন্য। ওকে, তাহলে আমরা একটু ওয়েট করি 2 মিনিট, সবাই জয়েন করুক, আমি এরপর শুরু করছি। ওকে ঠিক আছে, আমি অলরেডি গ্রুপে বলে দিয়েছি। তো যারা এখানের মধ্যে আছেন, আজকে আমাদের মেশিন লার্নিং এর সেকেন্ড ক্লাস, সেকেন্ড ফ্রি ক্লাস বলতে গেলে, আমরা প্রতিটা ব্যাচের শুরুতে 2টা ফ্রি ক্লাস রাখি আর কি। এর আগের ফ্রি ক্লাস একটা হয়েছিল গত সপ্তাহে, এবং আরেকটা ওরিয়েন্টেশন সেশন হয়েছিল। তো আজকের ক্লাসের ভিডিওটা সহ 3টা ভিডিও আমরা দিয়ে দিব। আমাদের এনরোলমেন্ট চলবে হোপফুলি এই সপ্তাহের বুধবার বা বৃহস্পতিবার পর্যন্ত। হ্যাঁ, তারপরে আমরা এনরোলমেন্টটা ক্লোজ করে দেব। আর এরপরে যদি কেউ জয়েন করতে চায়, তাহলে সেক্ষেত্রে আর তখন আর অফারটা থাকবে না, যেটা 50% ডিসকাউন্ট আমরা এই নভেম্বর মাসে দিচ্ছি, তখন এটা রেগুলার প্রাইসে চলে যাবে। ওকে, আমাকে কি শোনা যাচ্ছে স্পষ্ট? যারা হচ্ছে এখানে আছেন একটু জানাবেন। শোনা যাচ্ছে। ওকে, আমি তাহলে শুরু করি, স্ক্রিনটা শেয়ার করি, বাকিরা জয়েন করতে থাকুক। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, আজ হচ্ছে আমরা প্রথম যে ইম্পর্টেন্ট পোর্শনটা শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা দেখব কোলেবে ডাটা কি করে লোড করে। আমি প্রথম থেকে দেখাচ্ছি, যারা হচ্ছে গত ক্লাসে ছিলেন না তাদের জন্য আমি হচ্ছে একদম ফার্স্ট থেকে শুরু করছি। প্রথমে হচ্ছে আমরা ব্রাউজারে যাব, আমাদের একটা মেল থাকলেই হবে। এবং আচ্ছা দেখেন তো ব্রাউজারটা কি দেখা যাচ্ছে? আমি যেখানে গুগলে কাজ করছি। জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো এখানে আপনারা লিখবেন হচ্ছে গুগল কোলে, এরপর হচ্ছে এন্টার দিয়ে দিবেন। যে যে হচ্ছে ব্রাউজার ব্যবহার করেন সেখান থেকে হচ্ছে অ্যাক্সেস নিতে পারবেন। তো আমরা অফিসিয়াল সাইট ফার্স্টে ক্লিক করে দিব। এরপর দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমে হোয়াইট থাকবে, আপনারা ব্ল্যাক করতে পারেন, হোয়াইট করতে পারেন। এরপর হচ্ছে এখানে নিউ নোটবুক নামের একটা অপশন থাকবে, আমরা হচ্ছে নতুন একটা নোটবুকে কাজ করব। তো এখানে হচ্ছে আমি ক্লিক করে দিব। তো সময় নিচ্ছে, এটা হচ্ছে আমাদের ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করে, লোড হচ্ছে আসলে। আর এখানে সুবিধা হচ্ছে কোলেবে যখন আপনারা কাজ করবেন, আপনাদের কাজগুলো আপনাদের নিজেদের ড্রাইভে সেভ হয়ে থাকবে। তো এটা একটা হচ্ছে বলা যায় স্টোর হয়ে থাকে। তো আমার ইন্টারফেসটা কি দেখা যাচ্ছে, ব্ল্যাক ইন্টারফেসটা কোলেবের? হ্যাঁ ম্যাডাম, এটা কি পেইড নাকি ফ্রি এটা কোলেবটা? free, এটা ফ্রি, আপনারা ফ্রিতে কাজ করতে পারবেন। আচ্ছা দেখেন তো নোটবুকটা কি দেখা যাচ্ছে? জি। আচ্ছা, এরপর যেটা হচ্ছে আমরা ফার্স্ট এখানে শিখবো আমরা ডেটা কি করে লোড করব। তো আপনারা একটু দেখেন, এই দেখেন এখানে সেকশন আছে টেবল অফ কন্টেন্টস, এরপর এখানে কিছু সেকশন আছে, আমরা একদম নিচে চলে যাব। এখানে হচ্ছে একটা ফোল্ডার ফাইলস লেখা একটা সেকশন আছে, আমরা কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পর এখানে ক্লিক করার পর আমরা একটা অপশন দেখতে পারবো, সেটা হচ্ছে আপলোড। এখানে হচ্ছে আমরা ক্লিক করে দিব। এরপর এটা হচ্ছে আমাদের নিয়ে যাবে আমাদের কম্পিউটারে।
সেখানে আপনি আপনার ডেটাটাকে ডাউনলোড করে রাখবেন। যারা হচ্ছে গিয়ে আমাদের গুগল ক্লাসরুমে আছে, আমি হচ্ছে সবাইকে ডেটা সেট গুলো প্রোভাইড করে দিব, আমরা যেগুলো ব্যবহার করছি। তো আমি ফার্স্ট যে ডেটাটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে কাস্টমার ডেটা। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম, এরপর এটাকে আমি ওপেন করব। এটা বলছে আপনি যখন ফার্স্ট কাজ করবেন, এরপর যখন চলে যাবেন আপনার ড্রাইভে কিন্তু আপনার ডেটা সেটটা থাকবে না, আপনি একবারই হচ্ছে এখানে কাজ করতে পারবেন ডেটা সেট নিয়ে। এর জন্য বলা হয় যে ডেটা সেটটা হচ্ছে আপনার যে কম্পিউটার বা যেখানে সেখানে হচ্ছে ডাউনলোড করে একটু রেখে দিবেন, মানে হচ্ছে প্রত্যেকবার ব্যবহারের সময় আপনার আপলোড করতে হবে এখানে। তো দেখেন এখানে হচ্ছে আমাদের কাস্টমার ডেটা সেটটা হচ্ছে আপলোড হয়ে গেছে। একই নিয়মে হচ্ছে আপনারা যে কোনো ডেটা সেট কোলেবে আপলোড করতে পারবেন। অলরেডি কিন্তু আপলোড হয়ে গেছে। আচ্ছা, কেউ কি কিছু বলছেন? আচ্ছা, আপু এখন জয়েন করেনি। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আচ্ছা, প্রথম যেহেতু আমরা ডেটা নিয়ে কাজ করছি, গত ক্লাসে আমরা পড়েছিলাম ডেটা ম্যানিপুলেশনের জন্য, ডেটাকে আমরা পরিবর্তন করার জন্য আমরা একটা লাইব্রেরি ব্যবহার করি, সেটার নাম হচ্ছে প্যান্ডা। তো আমরা প্যান্ডা লাইব্রেরিটাকে হচ্ছে ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট pandas as pd। দেখেন আমরা হচ্ছে এটাকে হচ্ছে অ্যাক্সেস করে নিব, তখন আমরা এই লাইব্রেরির সাহায্যে যে কোনো ধরনের ডেটা হচ্ছে পরিবর্তন করতে পারবো, এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে নিতে পারবো। আমি যদি রান করি, দেখেন গ্রিন কালার হচ্ছে একটা টিক চিহ্ন দেখাচ্ছে, এর মানে হচ্ছে আমাদের লাইব্রেরিটা আমরা অ্যাক্সেস করে ফেলেছি। এরপর হচ্ছে আমাদের প্যান্ডাসের মধ্যে যেই হচ্ছে ফ্যাসিলিটিস গুলো আছে সেগুলো হচ্ছে আমরা এই আমাদের ডেটা সেটে ব্যবহার করতে পারবো। এখন আমি আরেকটা সেল নিতে চাই। গত ক্লাসে আমরা দেখেছি আপনারা এখান থেকে নিতে পারেন অথবা হচ্ছে এখান থেকে নিতে পারেন। ক্লাস কোড মানে আপনাকে আরেকটা সেল দিয়ে দিবে, আপনি হচ্ছে ভাগ ভাগ করে কাজ করতে পারবেন। তো এখানে আমি একটা লাইন নিচ্ছি, দেখেন এখানে হচ্ছে প্রথম একটা ভ্যারিয়েবল নিলাম, এরপর হচ্ছে pd ডট। pd ডট মানে হচ্ছে আমাদের যে প্যান্ডাস যে লাইব্রেরিটা আছে সেটা হচ্ছে রিড করবে। কাকে রিড করবে? আমাদের সিএসভি ফাইলটাকে। এখানে হচ্ছে যে প্যাথটা আছে, যে লোকেশনটা আছে সেটা চলে এসছে। আমি এটা কেটে আরেকবার করে দেখাচ্ছি আপনাদের যেটা কিভাবে আপনারা নিবেন। আমি এটা পুরোটা কেটে দিচ্ছি। আর কমেন্ট আপনারা আমরা যখন হ্যাশট্যাগ দিয়ে কিছু লিখি সেটা হচ্ছে কমেন্ট আকারে থাকে, সেই কমেন্ট হচ্ছে আমাদের কম্পিউটার হচ্ছে পড়তে পারে না। তো আপনারা হ্যাশট্যাগ দিয়ে বিভিন্ন কিছু লিখে রাখতে পারেন। যখন আমি আপনাদের সাথে নোটবুকটা শেয়ার করবো, যারা হচ্ছে গুগল ক্লাসরুমে আছেন তারা হচ্ছে যে সময় হচ্ছে পরে কাজ করবেন, পরে হচ্ছে বিভিন্ন কিছু এক্সারসাইজ করবেন, তখন হচ্ছে একটু পড়ে নিবেন যে এটা হচ্ছে কি হলো। এটা হচ্ছে আমাদের সিএসভি ফাইলটাকে আমরা আপলোড করলাম, এরপর হচ্ছে আমরা রিড করাবো। কার মাধ্যমে এটা পড়াবো? আমরা প্যান্ডাস লাইব্রেরির মাধ্যমে পড়াবো। কিন্তু এই হচ্ছে ফাংশনটার মধ্যে রিড সিএসভি এর মধ্যে আমাদের লোকেশনটাকে দিয়ে দিতে হবে। এর জন্য দেখেন কাস্টমার ডেটা সেটের এখানে 3 ডট আছে, এখানে ক্লিক করব, কপি প্যাথ ক্লিক করব, কপি হয়ে গেছে। এরপর হচ্ছে ফাংশনের মধ্যে আসব, এরপর হচ্ছে আমি এখানে কপি করে দিব। এবার এখানে হচ্ছে কোটেশন দিতে ওরা ভুলে গেছে, কোটেশন হচ্ছে আমাদের দিতে হবে। তো কোটেশনটা আপনারা দিয়ে নেবেন, নইলে হচ্ছে এরর শো করবে। আমরা হচ্ছে কোটেশনটা দিয়ে নিচ্ছি। এবার হচ্ছে আমি যদি রান করি, দেখেন রান হয়ে গেল। এরপর হচ্ছে আমি এটাকে দেখতে চাচ্ছি, df ডট হেড ফাংশন। এরপর আমি যদি এটাকে রান করি, দেখেন তো আপনি হচ্ছে আমাদের ডেটাটাকে পড়তে পারবেন। দেখেন আমাদের ডেটা সেটে কি আছে, আমাদের ডেটা সেটে হচ্ছে কাস্টমার আইডি নামের একটা কলাম আছে, জেন্ডার নামের একটা কলাম আছে, এজ আছে, সিটি আছে, তারপর হচ্ছে অ্যানুয়াল ইনকাম, বাৎসরিক যে ইনকামটা আছে সেটা আছে, পারচেজ প্রোডাক্ট, কি কি প্রোডাক্ট ও কিনলো সেটা আছে। আর এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন 0 1 2 3 4, সবসময় মনে রাখবেন যখন হচ্ছে ইন্ডেক্সের কথা বলি তখন ইন্ডেক্স কম্পিউটারের ক্ষেত্রে ওর গণনাটা 0 থেকে শুরু হয়। আমরা যেমন 1 থেকে শুরু করি, কম্পিউটার কিন্তু
0 থেকে গণনা শুরু করে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে স্পষ্ট? জি ম্যাম। ওকে। তো আমাদের কাছে কয়েকটা কলাম আছে, তো আমাদের কাছে ইন্ডেক্স আছে, তো আমরা এই ফরম্যাটে যে কোনো জায়গা থেকে, আমি আপনাদের ক্যাগেল থেকে ডেটা সেট, যেখান থেকে মানুষ হচ্ছে বিভিন্ন মডেল হচ্ছে ট্রেন করায়, বিভিন্ন থিসিস লেখে, অথবা বিভিন্ন জায়গা থেকে আপনারা ডেটা নিয়ে কিন্তু ঠিক একইভাবে লোড করবেন, সেটা ছোট ডেটা হোক বড় ডেটা হোক, এইভাবে হচ্ছে আপনি করতে পারবেন। এখানে আরেকটা বিষয় আছে, এখানে কিন্তু বাই ডিফল্ট 5টা হচ্ছে আপনাকে রো দেখাচ্ছে। এখন আপনার ডেটা যদি অনেক বড় হয়, আপনি হচ্ছে দেখতে চান যে এটা হচ্ছে ছোট্ট একটা ডেটা সেট, কিন্তু যদি আমি এটাকে আরেকটু বড় করে দেখতে চাই, ধরেন আমি হচ্ছে 10টা এন্ট্রি দেখতে চাচ্ছি, যেটার মধ্যে 10টা এন্ট্রি আপাতত নেই, এখানে হচ্ছে মোট 8টা এন্ট্রি আছে, তো পুরাটাও হচ্ছে আমাকে শো করছে। যখন আপনারা বড় ডেটা সেট নিয়ে আমরা কাজ করব, যখন আপনি 10টা দিবেন ও 10টা এন্ট্রি আপনাকে দেখাবে, যদি আপনি 20টা দেন তাহলে আপনাদের 20টা এন্ট্রি দেখাবে। এইভাবে হচ্ছে ডেটা সেট গুলো হচ্ছে আমরা দেখতে পারবো। এরপর আমরা আরো কিছু হচ্ছে বেসিক বিষয়, সেটা হচ্ছে df.info, এটা নামের একটা ফাংশন আছে। আপনি এখান থেকে আপনার ডেটা সেটের বিভিন্ন তথ্য নিতে পারবেন, যে আপনার ডেটা সেটের মধ্যে কি কি প্রবলেম আছে। দেখেন এখানে কিছু প্রবলেম কিন্তু আমরা দেখাচ্ছি যেমন হচ্ছে এই দেখেন, অ্যানুয়াল ইনকামের শেষের দিকে যে হচ্ছে এন্ট্রিটা সেটা কিন্তু ফাঁকা। এরপর হচ্ছে সিটিতে চলে যান, সিটিতে ঠিক আছে। এরপর হচ্ছে এজে চলে যান, এজের এখানের এই এন্ট্রিটার মধ্যে কিন্তু ভ্যালিউ নেই। এরপর আবার জেন্ডারের ক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের ভ্যালিউ নেই। তো এটা হচ্ছে গিয়ে এন্ট্রি নেয়নি। এরকম যখন আমাদের কাছে হিউজ পরিমাণ ডেটা আসবে, তখন এটা খুব স্বাভাবিক যে সবাই ডেটা এন্ট্রি করে না, অথবা ভুল হয়ে যায়, অথবা হচ্ছে এন্ট্রি নেয় না। সেই ক্ষেত্রে আমরা ওইটাকে কি করে হ্যান্ডেল করব, সেগুলো নিয়ে হচ্ছে আমরা আজ পড়বো, বিস্তারিতভাবে আলোচনা করব। তো এইভাবে হচ্ছে আমরা পুরো ডেটা সেটটাকে অ্যানালাইজ করছি। যেমন প্রথমে দেখছি ইন্ডেক্স কত থেকে কত পর্যন্ত আছে, আমরা কলামগুলোর নাম দেখছি, এখানে কাস্টমার আইডি আছে, জেন্ডার আছে, বয়স আছে, সিটি আছে, অ্যানুয়াল ইনকাম আছে, পারচেসড প্রোডাক্ট আছে। তো আমাদের এই কয়টা হচ্ছে ইনফরমেশন আছে। যখন আমরা df.info ফাংশন কল করলাম, এর মাধ্যমে হচ্ছে আমরা আরো কিছু বিষয় জানতে পারবো। যেমন হচ্ছে আমরা এটা ছিল সিএসভি ফাইলে, তাই না? দেখেন এটা হচ্ছে কনভার্ট হয়ে গেছে ডেটা ফ্রেমে, একটা ট্যাবুলার ফরম্যাটে কনভার্ট করে দিয়েছে। গত ক্লাসে আমরা পড়েছিলাম মেশিনের জন্য ট্যাবুলার ফরম্যাট খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন কোনো ডেটা সেটকে ট্রেন করাই, সেটা যদি ট্যাবুলার ফরম্যাটে থাকে, এটা ওর জন্য খুব সুবিধা। আমরা বুঝতে পারি কোথায় ভুল হচ্ছে, কোথায় কি সমস্যা হচ্ছে, আমরা ফিক্সড করতে পারি, আমরা হচ্ছে সেটাকে ট্রেন করাতে পারি, এবং মেশিনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখেন রেঞ্জ ইন্ডেক্স আমাদের কি বলছে। এখানে তো একটা স্মল ডেটা, তাই না? যখন আপনারা বড় ডেটা নিয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনার এন্ট্রি কয়টা হয়েছে, এখানে 8টা রো আছে 0 থেকে 7 পর্যন্ত। যখন আপনাদের 1000টা থাকবে, তখন কি বলবে, 0 থেকে 999 এরকম করে হচ্ছে আপনাদের বলে দিবে। আপনারা হচ্ছে ছোট্ট এই কমান্ডের মাধ্যমে আপনার ডেটাটাকে অ্যানালাইজ করতে পারবেন। দেখেন এখানে ডেটা কলাম কয়টা আছে আমাদের বলে দিচ্ছে, টোটাল কলাম আছে 6টা। এরপর হচ্ছে আমাদের বলে দিচ্ছে যে যেটা 0 নাম্বার ইন্ডেক্সে কাস্টমার আইডি আছে, 1 নাম্বার ইন্ডেক্সে জেন্ডার আছে। যদি আপনাদের স্পেসিফিক কোনো কলামে আমরা কোনো কিছু পরিবর্তন করতে চাই, অ্যাড করতে চাই, তো আমাদের ইন্ডেক্সটা তো জানতে হবে কোথায় আছে। ও হচ্ছে বলে দিচ্ছে এজ হচ্ছে 2, সিটি হচ্ছে 3, অ্যানুয়াল ইনকাম হচ্ছে 4, পারচেস প্রোডাক্ট লাস্টেরটা দেখেন 5। এরপর হচ্ছে কি টাইপের ডেটা। আমরা গত ক্লাসে হচ্ছে পড়েছিলাম, ডেটা টাইপও পড়েছিলাম আপনারা যারা ছিলেন। যেমন কাস্টমার আইডি হচ্ছে ইন্টিজার 64 এ আছে। এরপর জেন্ডার যেটা আমরা পড়েছিলাম স্ট্রিং, মানে হচ্ছে টেক্সট জাতীয় কোনো কিছু, সেটাকে হচ্ছে ওরা আমাদের কম্পিউটার আইডেন্টিফাই করছে অবজেক্ট নামে। এরপর দেখেন বয়স আছে ফ্লোটে। ফ্লোট মানে কি, যেখানে হচ্ছে পয়েন্ট ভ্যালিউ গুলো থাকে, দশমিক সংখ্যা থাকে সেটা।
এরপর সিটি, অবশ্যই এটা হচ্ছে টেক্সট জাতীয় ডেটা, তো এটাকেও হচ্ছে আইডেন্টিফাই করছে অবজেক্ট হিসেবে। এরপর দেখেন, এরপর হচ্ছে পারচেস ইনকাম, এটাও পারচেসড প্রোডাক্ট, যেমন কম্পিউটার কিনেছে, বিভিন্ন ডিভাইস কিনেছে, সেটাও হচ্ছে গিয়ে টেক্সট আকারে আছে, তাই হচ্ছে এটা অবজেক্ট আকারে আছে। এখন এটা কি নট নাল কাউন্ট, মানে হচ্ছে আমাদের ডেটা থাকার কথা 8টা করে, এখানে দেখেন 8টা আছে, তাহলে এখানে কোনো মিসিং ভ্যালিউ নেই। তো সেকেন্ডটায় যান, 7টা আছে, এটা থেকে বুঝতে পারছি যে আমাদের একটা এলিমেন্ট এখানে হচ্ছে এন্ট্রি নেওয়া হয়নি, এটা আমাদের কোনোভাবে ফিক্সড করতে হবে। থার্ডটায় হচ্ছে 7টা আছে, এর মানে এখানে একটা কম আছে। এরপর পরেরটায় দেখেন 8টা আছে, 8টাই থাকার কথা, 8টা এন্ট্রি যেহেতু নিয়েছে, ওকে, এটা গুড। অ্যানুয়াল ইনকামে দেখেন 7টা আছে, তাহলে এখানে গন্ডগোল আছে, আমাদের একটা ফ্লোট ডেটা মিসিং। এরপর দেখেন পারচেজ প্রোডাক্ট, এখানেও 8টা আছে, তাহলে এটার মধ্যে কোনো সমস্যা নেই। আমাদের ডেটা টাইপ গুলো কিভাবে বলে দিচ্ছে দেখেন, ফ্লোট হচ্ছে ও 2টা পেয়েছে, ইন্টিজার টাইপেরও একটা ডেটা পেয়েছে, অবজেক্ট মানে হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ মানে হচ্ছে টেক্সট জাতীয় ডেটা 3টা পেয়েছে, এই লাইন হচ্ছে সেটা বোঝাচ্ছে। এরপর সেকেন্ড লাইনে দেখেন মেমোরি আপনার কতটুকু ব্যবহার হলো সেটাও হচ্ছে বলে দিচ্ছে। সুতরাং আপনারা যখন বড় একটা ডেটা সেটের মধ্যে কোনো কিছু পারফর্ম করবেন, তখন কিন্তু একদম আপনি একটা ছোট্ট কমান্ডের মাধ্যমে সেটা অ্যানালাইসিস বা বিশ্লেষণ করতে পারছেন। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে প্রিয়ন? হ্যালো, আমাকে একটু জানাবেন আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। জি, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। এরপর আমরা একটা বেসিক হচ্ছে দেখলাম। প্রথমে হচ্ছে আমরা ডেটা কি করলাম, আমরা হচ্ছে আমাদের কম্পিউটারে একটা হচ্ছে ডেটা সেট ডাউনলোড করে রেখেছিলাম। প্রথমে আমরা ইম্পোর্ট প্যান্ডাস এস পিডি, আমাদের প্যান্ডাস যে লাইব্রেরিটা আছে সেটা হচ্ছে আমরা ইম্পোর্ট করলাম। এই প্যান্ডাসের সাহায্যে আমাদের যে সিএসভি ফাইলটা ছিল সেটাকে আমরা কনভার্ট করলাম ট্যাবুলার ফরম্যাটে, এবং এটার মাধ্যমে রিড করালাম, আমাদের মেশিনকে পড়ালাম। এরপর আমরা df.head ফাংশনের মাধ্যমে আমরা হচ্ছে এন্ট্রি গুলো ট্যাবুলার ফরম্যাটে দেখলাম। এরপর হচ্ছে সেকেন্ড পোর্শনে যদি আমি যাই, তো আমরা এখানে ছোট্ট একটা কমান্ড ইনফো ফাংশনের মাধ্যমে, এটাও কিন্তু df ডট মানে হচ্ছে প্যান্ডাস থেকে আসছে, এটার মাধ্যমে আপনি পুরো আপনার ডেটাটাকে একটা চোখের পলকে বা একবার দেখার মাধ্যমে বুঝতে পারবেন যে এখানে কি কি সমস্যা আছে, এটা কোন মানে কোথায় হচ্ছে সমস্যা আছে, কোথায় হচ্ছে মিসিং ভ্যালিউ আছে। তো একটা বিশ্লেষণ করে ফেলতে পারবেন, ছোটখাটো একটা বিশ্লেষণ করে ফেলতে পারবেন। আচ্ছা, এরপর আমি চলে যাচ্ছি আমাদের যে থিওরিটা আজ হচ্ছে আমাদের পোর্শন পড়ার কথা, আমি হচ্ছে আমাদের পিডিএফ এ চলে যাচ্ছি। আচ্ছা, আমার পিডিএফটা কি দেখা যাচ্ছে একটু জানাবেন। ডেটা এনকোডিং মেড জি, দেখা যাচ্ছে। ওকে, আজ যেটা করব সেটা হচ্ছে আপনাদের ফান্ডামেন্টাল লেভেলের সাথে এটা অনেকটা অ্যাডভান্সের সাথে সংযুক্ত। যেমন কোডগুলো যখন দেখবেন, হয়তো যারা হচ্ছে একদম নতুন তাদের জন্য একটু প্রথম দিকে ডিফিকাল্ট লাগবে, তারা অবশ্যই হচ্ছে গিয়ে 3-4 দিন প্র্যাকটিস করতে হবে, তখন আয়ত্তে আসবে। তো আমরা দুইটাই কভার করব, থিওরি প্লাস কোড আমরা হচ্ছে দেখাবো। প্রথমে হচ্ছে ডেটা এনকোডিং, যেটা হচ্ছে ডেটা এনকোডিং। এখন হচ্ছে আমাদের প্রশ্ন, আমরা ডেটা এনকোডিংটা কখন করব। এখন আমরা একটা ডেটা সেট দেখলাম, এরকম হাজারো ডেটা সেট আপনারা পাবেন, ডেটার মাধ্যমেই তো আপনারা মেশিনকে ট্রেন করাবেন। কিন্তু যখন আমরা ডেটাগুলো নিই, অ্যাক্সেস করি, রিড করাই, এর পরের কাজটা হচ্ছে ডেটা প্রি প্রসেসিং। মানে আমাদের ডেটা যেটা আসে সেটা ক্লিন অবস্থায় আসে না, অথবা এমন অবস্থায় আসে যেটা হচ্ছে আমরা আমাদের জন্য বুঝতে সহায়ক হলেও মেশিনের জন্য বুঝতে সহায়ক না। আমরা যেমন কোনো কিছু ইমেজ আকারে মনে রাখতে পারি, মেশিন সেটা নাম্বার আকারে মনে রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, ওর জন্য টেক্সট মনে রাখা অনেক বেশি ডিফিকাল্ট। তো এর জন্য আমরা করি এনকোডিং। প্রথম হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লেভেল এনকোডিং। লেভেল এনকোডিং আমরা কখন করব দেখেন। আচ্ছা, এটা একটু
প্রথম হচ্ছে 1 নাম্বার যেটা সেখানে চলে যাচ্ছি লেভেল এনকোডিং। যখন আপনি দেখবেন টেক্সট ক্যাটাগরিজ আছে, টেক্সট এখন মেশিনের একটা সমস্যা হচ্ছে আপনি যখন টেক্সট লিখছেন, যেমন হচ্ছে আমাদের পারচেজ প্রোডাক্টের মধ্যে ল্যাপটপ ছিল, মোবাইল ছিল, ট্যাবলেট ছিল, এটা আমাদের জন্য যতটা বোঝা সহজ মেশিনের জন্য ততটা না। মেশিন হচ্ছে সংখ্যায় হচ্ছে মনে রাখে। তো আমাদের এই ল্যাপটপ, মোবাইল, টেক্সট জাতীয় ডেটাগুলোকে হচ্ছে ফরম্যাট করে দিতে হবে। যেমন ল্যাপটপকে আমি যদি 0-তে নিয়ে যাই, মোবাইলটা হচ্ছে ইন্ডিকেট করবে 1 দিয়ে, ট্যাবলেটটাকে ইন্ডিকেট করবে 2 দিয়ে। কারণ মেশিন লার্নিং মডেলস ক্যান অনলি আন্ডারস্ট্যান্ড নাম্বারস, নট টেক্সট। টেক্সটটা কিন্তু আপনারা পাবেন ডেটা সেটে, ম্যাক্সিমাম ক্ষেত্রে টেক্সটটা পাবেন, এবং তখন দেখবেন আচ্ছা এটা কি ধরনের হচ্ছে ক্যাটাগরি। যেমন হচ্ছে এখানে আমি 3টা দেখতে পেলাম, ল্যাপটপ, মোবাইল, ট্যাবলেট। তো আমি এটাকে কি করতে পারি, ল্যাপটপকে হচ্ছে আমি 0 দিয়ে লেবেল দিয়ে দিতে পারি, মোবাইলকে 1 আর ট্যাবলেটকে 2 দিয়ে, তাহলে সেটা হয়ে যাবে আমাদের লেভেল এনকোডিং। তো আমি যদি আমার কোডে চলে যাই, আচ্ছা দেখেন আমি হচ্ছে আরেকটা কোডে যাচ্ছি, দেখেন তো এটা কি দেখা যাচ্ছে সবাই? জি দেখা যাচ্ছে। আচ্ছা, আমি হচ্ছে আরেকটা নোটবুকে গিয়ে আছি, যেহেতু আমাদের ক্লাসটা আছে অনেক বড়, তো আমরা হচ্ছে এই কোডটা দিয়ে বোঝার চেষ্টা করব, এবং হচ্ছে আমরা থিওরি আর হচ্ছে কোড একসাথে বোঝার চেষ্টা করব। দেখেন আমরা হচ্ছে ওই কোড মানে হচ্ছে ডেটা প্রথম আমরা লোড নিলাম, এরপর আমরা ডেটাটা দেখলাম, ইনফো, এরপর আমি একটু নিচের দিকে গেলাম, এইটা এই লাইনটা। এখন আমাদের ডেটা সেটে যখন আমরা পরিবর্তন করব, অবশ্যই এটার একটা কপি তৈরি করব। কেন করব? কারণ আপনি যে ডেটা সেটটা আপনার কাছে হিউজ পরিমাণ ডেটা এসছে, আপনি যখন কোন একটা মডেলের জন্য সেটা হচ্ছে গিয়ে ক্লিন করবেন, এমন হতে পারে পরে গিয়ে আপনার ক্লিনিংটা ভুল হয়ে গেল। তখন কি হবে, আপনি ইতোমধ্যে অনেকগুলা কলাম বাদ দিয়ে দিয়েছেন, অনেক কিছু নতুন নিয়ে নিয়েছেন, এখন আপনার কাছে কিছু এলো যে আপনার হচ্ছে আগের ফরম্যাটটা দরকার, আগের ডেটা সেটটা দরকার। তাই আমরা কখনো আমাদের যে অ্যাকচুয়াল ডেটা সেটার মধ্যে হচ্ছে প্রি প্রসেসিং করব না, আমরা একটা কপি তৈরি করব, কপির মধ্যে সব কাজ করব, আমাদের অ্যাকচুয়াল যে ডেটাটা আছে ডিএফ এর মধ্যে আছে, ভ্যারিয়েবলের মধ্যে, ওইটা হচ্ছে আমরা রেখে দিব। কারণ ইন ফিউচার যদি কখনো বলা হয় যে না আমাদের ক্লিনিংটা হয়নি, আমাদের প্রসেসিংটা হয়নি, আমরা যাতে ওই র ডেটাটা নিয়ে আবার কাজ করতে পারি। এটা হচ্ছে বলা যায় আগে থেকে সিকিউর থাকা, নইলে কিন্তু অনেক সময় সমস্যা হতে পারে যখন আমরা ডেটা সেট হারিয়ে ফেলি অথবা ডেটা সেটের মধ্যে পরিবর্তন করে ফেলছি। কারণ এখন যখন আমি ডেটা সেটের মধ্যে পরিবর্তন করে ফেলছি, তখন কিন্তু আমাদের অ্যাকচুয়াল ডেটাটাও পরিবর্তন হয়ে যায়, এখানে একটা সমস্যা হতে পারে। তো অবশ্যই আপনারা হচ্ছে একটা কপি তৈরি করে ফেলবেন। কপি কি করে তৈরি করব? প্রথমে একটা ভ্যারিয়েবল নিয়ে নিবেন, ডিএফ, এখানে হচ্ছে একটা র্যান্ডম নাম নেওয়া হয়েছে ডিএফ আন্ডারস্কোর কপি। এটা আপনারা যে কোনো নাম নিতে পারেন, df1, df2, অথবা আপনাদের ইচ্ছে মতো একটা ভ্যারিয়েবলের নাম নিতে পারেন। এরপর হচ্ছে আপনার অ্যাকচুয়াল যে ভ্যারিয়েবলের নাম আছে, আমি যদি উপরে যাই যে আমাদের কোন ভ্যারিয়েবলের মধ্যে আমার ডেটাটা আছে, দেখেন আমাদের ডেটাটা আছে হচ্ছে df ভ্যারিয়েবলের মধ্যে। হচ্ছে একটু মিউট করবেন, ঠিক আছে। সেটাকে একটু বড় করার চেষ্টা করছি। দেখেন, তো ডিএফ কপি নামে আমরা একটা র্যান্ডম ভ্যারিয়েবল হচ্ছে ক্রিয়েট করলাম। এরপর যে ভ্যারিয়েবলের মধ্যে আমাদের কাজটা আছে ডিএফ ডট কপি হচ্ছে যে হচ্ছে আমাদের যে ফাংশন, সেটাকে আমরা কল করে দিব। যখন আমরা রান করে দিব, ইটস ওকে, আমাদের হচ্ছে আর কোনো কাজ করা লাগবে না, আমাদের ডিএফ আন্ডারস্কোর কপির মধ্যে আমাদের ওই হচ্ছে যে পুরো ডেটা সেটের একটা কপি চলে আসবে, সেই কপিটার মধ্যে আমরা কাজ করব। এরপর সেকেন্ড হচ্ছে আমরা লেভেল এনকোডিংটা কিভাবে করব। আচ্ছা, এটা একটু আপনাদের প্রথম অবস্থায় কমপ্লেক্স রাখতে পারে, কিন্তু একটু সময় দিতে হবে। যেমন হচ্ছে যারা হচ্ছে এনরোল করবেন অবশ্যই প্র্যাকটিস করবেন। তো লেভেল এনকোডিং প্রোডাক্ট, তো আমরা দেখেছি আমাদের ওইখানে প্রোডাক্ট গুলা যে ছিল তার কলাম ছিল পারচেজ প্রোডাক্ট নামে।
তো এখানের আমরা হচ্ছে কম্পিউটার ছিল, এরপর হচ্ছে ট্যাব ছিল। আচ্ছা, আরেকবার একটু ইনফরমেশনটা দেখে আসি উপর থেকে। দেখেন এখানে এই ছিল এনকোডিং গুলো কি আমরা এআই এর মাধ্যমে করতে পারি? হ্যাঁ, এর মাধ্যমে করতে পারেন, অবশ্যই করতে পারেন, কিন্তু আপনার হচ্ছে প্রসেসটা জানা থাকতে হবে। যেমন আপনার কাছে হচ্ছে ডেটা সেট এলো, এআই হচ্ছে অনেকে মনে করে না হচ্ছে আমরা হচ্ছে কি বলে চিটিং করছি, আসলে চিটিং করছি না। যেটা হচ্ছে আমিও ভুলে যেতে পারি, আপনিও ভুলে যেতে পারেন। তো আমরা হচ্ছে বই যেমন ব্যবহার করি তেমন হচ্ছে আমরা এও ব্যবহার করতে পারি। কিন্তু যেটা হচ্ছে আমাদের শিখতে হবে, আপনার কাছে যে স্পেসিফিক ডেটা সেটটা এলো সেটা সম্পর্কে আপনার সম্যক জ্ঞান থাকতে হবে। এবং আপনার কাছে কিন্তু অনেক টুলস আছে, আপনি বিভিন্ন ধরনের এআই ব্যবহার করতে পারেন, ওরা আপনাকে উত্তর দিবে। কিন্তু আপনার জানতে হবে আপনার ডেটা সেটটা কেমন, আপনার ডেটা সেটটা আপনি কিভাবে হ্যান্ডেল করতে চাচ্ছেন। কিন্তু কন্ট্রোল কিন্তু দিন শেষে আপনি করবেন। তো আপনার হচ্ছে আপনি বিভিন্ন টুলস ব্যবহার করেন, এআই ব্যবহার করেন, কিন্তু আপনার কোন ডেটার উপর কোন কাজটা করতে হবে সেটা আপনার জানতে হবে। ভাই বুঝতে পেরেছেন? জি আপু। আচ্ছা, এরপর দেখেন আমাদের পারচেজ প্রোডাক্টের মধ্যে প্রথমে ছিল ল্যাপটপ, এরপর ছিল মোবাইল, এরপর হচ্ছে ট্যাবলেট। ল্যাপটপকে আমি হচ্ছে 0-তে কনভার্ট করতে পারি, মোবাইলকে 1, পরেরটাকে হচ্ছে 2। যখন আমরা কনভার্ট করব নাম্বার অনুযায়ী সেটাই হয়ে যাবে আমাদের লেবেল এনকোডিং। তো আমি নিচের দিকে চলে যাচ্ছি। তো আমরা হচ্ছে ডিএফ কপি মানে কপির মধ্যে কাজ করছি, আমরা অ্যাকচুয়াল প্রোডাক্ট নিচ্ছি না। প্রোডাক্ট আন্ডারস্কোর লে নামের একটা নতুন ভ্যারিয়েবল ক্রিয়েট করছি। আপনারা যে কোনো ভ্যারিয়েবল নিতে পারেন। এখানে হচ্ছে আমাদের 0, 1, 2 আকারে হচ্ছে আমাদের ওই মানে হচ্ছে কলামটা শো করবে। ইকুয়াল সাইন দিব, আমাদের যে ফাংশনটা ব্যবহার করতে হবে সেটার নাম হচ্ছে লেবেল এনকোডার ফাংশন ডট ফিট ট্রান্সফর্ম। এখন আপনাদের ভয় হতে পারে, আচ্ছা এত কিছু কি করে মনে রাখবো? এগুলো কিন্তু আপনার কাছে সবসময় অ্যাভেলেবল থাকবে, বইয়ে লেখা থাকবে, এআই তে লেখা থাকবে, ইন্টারনেটে পাবেন, আপনাকে আমরা হচ্ছে প্রোভাইড করব। তো আপনারা হচ্ছে পেয়ে যাবেন, সমস্যা নেই। কিন্তু আপনাদের যেটা শিখতে হবে কখন কোথায় আপনি কি ব্যবহার করবেন। তো দেখেন এখানে হচ্ছে পারচেজ প্রোডাক্টেই হচ্ছে আমরা এটা ব্যবহার করব, এটা আমাদের জানতে হবে। তো পারচেজ প্রোডাক্টে হচ্ছে আমি লেবেল এনকোডার ফাংশনটা কল করে দিলাম। তখন কি হলো এখানে হচ্ছে দেখেন, আমি যদি একটু নিচের দিকে যাই, আমাদের আউটপুট সেকশন অনেকগুলো একসাথে এসছে, এর জন্য একটু বুঝতে আপনাদের কষ্ট হতে পারে। এই কলামটা তৈরি হয়ে যাবে প্রোডাক্ট লে। দেখেন 1-এ হচ্ছে আমাদের কি ছিল, মোবাইল ফোন ছিল, 2-তে মেবি হচ্ছে যেটা ট্যাব ছিল, 0-তে আমাদের কম্পিউটার, এরকম হচ্ছে এটা ও প্রোডাক্ট লেবেলিং করে দিয়েছে। এইভাবে হচ্ছে আমাদের পরবর্তীতে কিন্তু আমরা হচ্ছে এই যে সেকশনটা আছে মোবাইল, ট্যাবলেট, ল্যাপটপ, এই পুরো কলামটা কিন্তু আমরা ডিসকার্ড করে ফেলবো, বাদ দিয়ে দিব, কারণ মেশিন এটা পড়বে না, ও এটা পড়তে চায় না। তখন যখন হচ্ছে আমরা পুরোপুরি কনভার্ট করে ফেলবো, এখন আমরা অনেক কিছু দেখবো, বিভিন্ন ধরনের এনকোডিং, কিন্তু সব ডেটা সেটের জন্য কিন্তু আপনাদের সবগুলা করতে হবে না। যেমন হচ্ছে একজন স্পেসিফিক পার্সন রাহিম, সে হচ্ছে একটা বিষয় নিয়ে কাজ করছে, ওর জন্য শুধু লেবেল এনকোডিং করলেই হয়ে যাবে, ওর আরেকটা এনকোডিং করতে হবে না, তখন ওর কাজ কিন্তু এইটুকুই। কিন্তু আরেকজনের দেখা যাচ্ছে তার ডেটা সেটটা আরো বেশি ডিফিকাল্ট, তখন এটার উপর আরো কাজ করা জরুরি, তখন সে ওইটার উপর আরো ধরনের এনকোডিং করবে। কারণ টেক্সট জাতীয় ডেটা আমরা কখনোই মেশিনকে দিতে পারবো না, টেক্সট জাতীয় ডেটা মেশিন পড়তে আগ্রহী না, তখন দেখবে যেমন হ্যালো ট্রেন হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন ম্যাম যদি কেউ মনে করেন লেখে কম্পিউটারের একটা নির্দিষ্ট ব্র্যান্ড, সেই ক্ষেত্রে তো আমরা লেবেলিং করে পারবো না নাকি? আরেকবার বলবেন, আমি বুঝতে পারিনি আসলে, আচ্ছা, কথাটা কেটে গেছে। যেমন এই যে কম্পিউটার, তারপরে আহ, আহ, বিভিন্ন ইনস্ট্রুমেন্টের জন্য আমরা 1, 2, 0 এসব লেবেলিং করছি, তাই না? হুম হুম আচ্ছা, যদি স্পেসিফিক হয়, যেমন আমি কম্পিউটার, মানে একই লোক দুইটা কম্পিউটার কিনলো, দুইটা মানে উল্লেখ করে দিল, হ্যাঁ কোর i7, আরেকটা কম্পিউটার হুম। কিনলো সে কোর i5, সেই ক্ষেত্রে লেবেলিং হবে না, এটা বলতে চাচ্ছিলেন? না, আমি বলতে চাচ্ছি আপনার কিন্তু সেই ক্ষেত্রে লেবেলিং করতে হবে। ধরেন যে আপনার অনেকগুলো হচ্ছে গিয়ে টাইপ এলো, ভেরিয়েশন, হ্যাঁ। না, হ্যাঁ, তখন আমরা কি করব, তখন আমরা দেখবো, তখন আবার এভাবে কাজ হবে না, তখন আচ্ছা আমরা আচ্ছা, অন্যভাবে এনকোডিং আপনার করতে হবে। কিন্তু যাই করেন না কেন আপনার হচ্ছে টেক্সটে আপনি ডেটা রাখতেই পারবেন না। ও আচ্ছা আচ্ছা,
হ্যাঁ, টেক্সট কিন্তু একটা থ্রেট বলা যায়, মেশিন টেক্সট পড়তে খুবই অনাগ্রহী। এরপর চলেন, এরপর হচ্ছে আমরা একটু আমাদের পরের পোর্শনে চলে যাই, সেহেতু আমরা ফান্ডামেন্টাল কভার করছি। এরপর দেখেন ওয়ান হট এনকোডিং। এখানে হচ্ছে ভাইয়ার কিছুটা অ্যান্সার আছে। এখানে দেখবেন এখানে আমাদের একটা কলাম আছে যেখানে হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, আমাদের বিভাগ 8টা। তো এরকম চলে আসছে। এখন আমরা যদি 0, 1, 2, 3, 4 এরকম করি, এটা ওর জন্য ডিফিকাল্ট। আপনি মেশিনকে শেখাচ্ছেন, কিন্তু আবার মেশিনের একটা কি বলে চ্যালেঞ্জ হচ্ছে আপনার 0 থেকে 1, 1 থেকে 2, আপনি ওকে যত কম নাম্বার প্রোভাইড করবেন, যত কম রেঞ্জ প্রোভাইড করবেন, ওর অ্যাকিউরেসি তত ভালো আসবে। সবসময় বলা হয় 0 থেকে 1 হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু, সেটাকে বাইনারি বলা হয়। তো এখানে দেখেন আমাদের সিটি ঢাকা, চিটাগং, খুলনা, সিলেট। এখন এটাকে কি করে করব? তখন যেটা করতে হয় সেটা হচ্ছে ওয়ান হট এনকোডিং কনভার্টস আ ক্যাটাগরি কলাম ইনটু এ সেপারেট কলাম ফর ইচ ভ্যালু। এটা একটু ডিফিকাল্ট কনসেপ্ট। যখন আপনি দেখবেন এরকম একটা হচ্ছে অদ্ভুত আকারের ভ্যারিয়েশন চলে আসছে, যেটা 30টা 40টা, তো আমরা এটাকে করতে পারছি না, তখন আমরা ওয়ান হট এনকোডিং করতে পারি, যেটা হচ্ছে একটা যেমন সিটির মধ্যে ঢাকা আছে, চিটাগং আছে, খুলনা আছে, ওরা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টকে একটা নতুন কলাম করে দিবে। এখন ঢাকা আরেকটা কলাম হয়ে যাবে, চিটাগং আরেকটা কলাম হয়ে যাবে, খুলনা আরেকটা কলাম হয়ে যাবে, সিলেট আরেকটা কলাম হয়ে যাবে। এরপরও কোনো একটা হচ্ছে কলামের সঙ্গে, যেমন কাস্টমারের সঙ্গে তুলনা করবে যে ওই কাস্টমারটা কি ঢাকা থেকে বিলং করছে। যদি ঢাকা থেকে বিলং করে তাহলে ওর কলামের এলিমেন্ট হবে 1। আর যদি আর অন্যান্য যেই এন্ট্রি গুলো আছে সেখানে 0 দিয়ে রাখবে। যেমন হচ্ছে অনেকে লজিক গেট করতে পারেন, শুধু ঢাকার ক্ষেত্রে যারা আছে সেখানে 1 বসাবে আর বাকিগুলো 0 হবে। আবার চিটাগং এর জন্য আলাদা করবে এবং আবার কাস্টমারের কাছে দেখবে আচ্ছা কাস্টমারটা কি চিটাগং এর, সেই এন্ট্রিতে মানে সেই রোতে গিয়ে হচ্ছে 1 দিবে, আর বাকি ওর যত ফাঁকা জায়গা আছে সব জায়গায় 0 দিয়ে রাখবে। এরকম করে হচ্ছে ও একটা অনেক মানে হচ্ছে যে প্রবলেমটা সলভ করে ফেলবে। হ্যাঁ, কলামের সংখ্যা বাড়বে কিন্তু আমাদের প্রবলেম সলভ হবে। যেমন হচ্ছে আচ্ছা, এটা কি একটু কমপ্লিকেটেড লাগছে? বুঝতে পেরেছেন? ম্যাম এটা বুঝতে পারি নাই, এখানে একটু কনফিউশন হচ্ছে। সেটা হচ্ছে যে আমরা তো ধরেন প্রোডাক্ট গুলো প্রথমে আমরা 1 2 3 দিয়ে এনকোডিং করলাম, তাই তো? এখন ধরেন একই ডেটা সেটের ভিতরে আমাদের অনেকগুলোই হচ্ছে আপনার টেক্সট থাকছে, যেমন নাম থাকছে, তারপরে এলাকার নাম থাকছে, প্রোডাক্টের নাম থাকছে। এখন আমরা সবগুলোকে যদি এটা হচ্ছে 1 শুধু 2 আমি এটা একটু আরেকবার এক্সপ্লেন করি আমাদের কোডে যেতে। এখন আমি যেটার উপর কাজ করছি আমাদের হচ্ছে আগের কলাম মানে হচ্ছে চলে যাই। দেখেন এখানে শুধুমাত্র ভাইয়া সিটিটা ধরেন, কারণ পারচেজ প্রোডাক্ট সেটা আমরা হচ্ছে হ্যান্ডেল করে ফেলছি কিভাবে, লেভেল কোডিং করে। ল্যাপটপ হয়ে যাচ্ছে 0, মোবাইল হয়ে যাচ্ছে 1, ট্যাবলেট হয়ে যাচ্ছে 2। আচ্ছা, এই কলাম আমরা ফিক্সড করে ফেললাম, কিন্তু এখন আমরা ধরলাম সিটিকে, এখনো জেন্ডার যায়নি, কাস্টমার আইডির দরকার নেই, এখন আমরা সিটিকে ধরেছি, কলাম বাই কলাম আমরা ধরবো। তো এবার ধরলাম সিটিকে। এখন সিটির মধ্যে বিভিন্ন ধরনের বিভাগ আছে, ঢাকা, চট্টগ্রাম, চিটাগং, শুধুমাত্র এই কলামটা ধরবেন, এটার সাথে অন্য কিছু না। এটার কি হবে, ও করবে কি ওয়ান হট কোডিং মানে ঢাকার জন্য আরেকটা হচ্ছে গিয়ে এরকম মানে হচ্ছে এটার কলাম তৈরি করে ফেলবে শুধু ঢাকার জন্য, চিটাগং এর জন্য আরেকটা কলাম তৈরি করবে। যেমন আমি নিচে যাই, যেটা হচ্ছে আপনাদের একটু বুঝতে সহায়তা হবে। শুধুমাত্র মনে রাখেন আমরা কাজ করছি সিটির জন্য, অন্য কিছু না। এখন শুধুমাত্র সিটির জন্য কাজ করছি। এই দেখেন ভাইয়া, দেখা যাচ্ছে? দেখেন তো, দেখা যাচ্ছে। এই দেখেন সিটি চিটাগং নামে আরেকটা কলাম, সিটি ঢাকা নামে আরেকটা কলাম, শুধু সিটি নিয়ে কাজ করছি। সিটি খুলনা, সিটি সিলেট, কার উপর ভিত্তি করে 1 2 0 0 দিচ্ছে, ও হচ্ছে কম্পেয়ার করছে যে
এসে চিটাগং থেকে ও ও হচ্ছে কাস্টমারের সাথে চিটাগং থেকে কিনেছে, এটা অর্ডারটা চিটাগং কে এসছে, তখন ওকে 1 দিবে। আর বাকি কলাম মানে হচ্ছে পরের গুলা চেক করবে, এগুলো হচ্ছে 0। এখান থেকে কোনো কেনা হয়নি। চট্টগ্রাম ওদের জন্য হচ্ছে অন্য প্রোডাক্ট ঢাকার বিষয় না। এরপর খুলনাতে হ্যালো, হচ্ছে প্রথম আমি একটু ধর ইনভেস্ট করবে। আমি হচ্ছে এখন একটু কি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল। এই নেটওয়ার্কের প্রবলেম কি বাকিদেরও হচ্ছে নাকি এটা শুধু আমার এন্ড থেকে হচ্ছে? না, এখানেও হচ্ছে নেট প্রবলেম হচ্ছে। আমার কথা আমার কথা কি মানে কেটে কেটে যাচ্ছে? জি আপু, হ্যাঁ, কথা কথা কেটে কেটে যাচ্ছে। আসছে। আচ্ছা, আমি হচ্ছে ডেটা ব্যবহার করছি, এরপরও কার্ডটার তো কথা না। আচ্ছা দেখেন তো ওয়াইফাইটা কি, দেখেন তো এখন কি কথা স্পষ্ট শোনা যাচ্ছে? এখন স্পষ্ট। আচ্ছা, আমি হচ্ছে ডেটা দিয়ে কথা বলছিলাম যাতে হচ্ছে স্পষ্ট শোনা যায়, এখন ওয়াইফাই দিয়ে কানেক্ট করলাম। আচ্ছা স্যার, এখন আই কি থিঙ্ক শোনা যাচ্ছে? দুইটাই, হ্যাঁ দুইটাই অন রাখলে ভালো আর কি। ক্লাসের সময় দুইটাই অন রাখলে মনে হয় ভালো, যে স্যার এতে দুইটা কোনো অন করে ধরনের রেখেছি। এখন একটু ক্লিয়ার আর কি। আচ্ছা, আমি আবার একটু রিমাইন্ড করতে চাচ্ছিলাম আর কি, নতুন কয়েকজন জয়েন করেছে। আজকে কিন্তু আমাদের এটা হচ্ছে সেকেন্ড ক্লাস মেশিন লার্নিং এর ব্যাচের। আপনারা হয়তো আমাদের মেশিন লার্নিং এর কোর্সের মডিউলটা দেখেছেন, বা এটা নিয়ে এর আগেও আমি হচ্ছে ওরিয়েন্টেশন সেশনে কথা বলেছিলাম, ওটার ভিডিওটা হয়তো আপনারা দেখেছেন বা ওই ক্লাসে জয়েন করেছেন। তো আমাদের এই ব্যাচটা হচ্ছে আজকে সেকেন্ড ক্লাস, আর থার্ড ক্লাসটা হবে হোপফুলি বুধবার দিন। তো বুধবার দিন হচ্ছে সন্ধ্যা পর্যন্ত আমাদের এনরোলমেন্ট চলবে। আহ, আমাদের এখন পর্যন্ত 8 জন এনরোল করেছেন। তো আমরা হয়তো আর হয়তো 5-6 জন হয়তো আমরা নেবো আর কি। তো এর মধ্যে যারা এনরোল করতে চান দ্রুত একটু এনরোল করে ফেলবেন। আমাদের এই নভেম্বর মাসের 11-11 অফারে আমাদের 4টা কোর্সে 50% ডিসকাউন্ট আছে, আপনারা জানেন। এগুলো নিয়ে ক্লাসে মানে হচ্ছে আমাদের গ্রুপে এগুলো নিয়ে ডিসকাস করেছি আমি, বা এগুলো নিয়ে আপনাদের কোশ্চেন আনসার গুলো দিয়েছিলাম। সো আমাদের একটা তো অলরেডি শুরু হয়ে গিয়েছে, ডেটা ইঞ্জিনিয়ারিং। ওটা হচ্ছে গত পরশুদিন পর্যন্ত আমাদের এনরোলমেন্ট ছিল আর কি, ওটা ক্লোজ হয়ে গিয়েছে। আর এইটার এনরোলমেন্ট এই সপ্তাহে ক্লোজ হয়ে যাবে। পরবর্তীতে আমাদের যে 3 নাম্বার যে ব্যাচটা বা 3 নাম্বার যে কোর্সটা, যেটাতে 50% অফার রয়েছে, এটা হচ্ছে এসকিউএল এবং বিগ ডেটা অ্যানালিটিক্স এর। এইটা হচ্ছে হোপফুলি আমরা 26 তারিখে বলেছিলাম, বাট শিডিউলের কারণে সেটা হয়তো আমাদের পরের সপ্তাহের মানে আগামী সপ্তাহের রবিবার দিন শুরু হবে। আর লাস্টই হচ্ছে আরেকটা ব্যাচ শুরু হবে, সেটা হচ্ছে 1 তারিখ থেকে, ডিসেম্বর 1 তারিখ থেকে, সেটা হচ্ছে বিই অ্যানালিটিক্স। তো এইটা আহ, এটা হচ্ছে আমাদের লাস্ট কোর্স আর কি, মানে হচ্ছে আপনাদের এই বছরের বিই অ্যানালিটিক্সটা। এরপরে সামনের বছর আবার পরবর্তীতে জানুয়ারি বা ফেব্রুয়ারি দিকে আমরা অফার করব। তো আমাদের এখানে যতগুলো কোর্স আছে প্রত্যেকটা কোর্স আর কি আমরা দেখা যায় যে একবার অফার করার পরে সেটা আবার আমাদের সিরিয়ালি আসতে আসতে মোটামুটি 2 মাসের মতো হয়ে যায়। যেহেতু আমাদের এখানে 3টা বুট ক্যাম্প রয়েছে এবং এখানে 6টা আমাদের শর্ট কোর্স রয়েছে। তো দেখা যায় যে এখন এটা অফার করা হয়েছে, সেটা আবার হচ্ছে অফার করতে করতে মেবি জানুয়ারি বা ফেব্রুয়ারি পর্যন্ত চলে যাবে। তো আমাদের এখন যেহেতু বছরের শেষের দিকে আমরা চলে আসছি, আমাদের প্রত্যেকটা কোর্সের বলতে গেলে হচ্ছে যে বছর জুড়েই আমাদের ব্যাচ হয়। তো প্রত্যেকটা কোর্সের বলতে গেলে লাস্ট ব্যাচ হিসাবে নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে ক্লোজ হয়ে যাবে। এর পরবর্তীতে বাকি এই এই কোর্সগুলোই আবার সামনের বছর জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে আমরা শিডিউল দিয়ে দিব। ওই শিডিউল অনুযায়ী আবার পরের ব্যাচগুলো আস্তে আস্তে শুরু হবে। তা আমাদের আজকে এটা যে ব্যাচ শুরু হচ্ছে সেটা হচ্ছে আমাদের 90তম ব্যাচ। এরপরের নেক্সট উইকে আমাদের 91তম ব্যাচ এসকিউএল এবং 92তম ব্যাচ বি অ্যানালিটিক্সটা শুরু হবে। তো আর বাকি হয়তো আহ ডিসেম্বর মাসে হোপফুলি আমাদের আর 2টা ব্যাচ হবে। তো
মোটামুটি আমাদের এই বছরের 20 বা 21টা ব্যাচ আর কি আমরা রান করছি বিভিন্ন কোর্সের, এবং সামনের বছর পরবর্তীতে আবার জানুয়ারি থেকে আমরা শিডিউল দিয়ে দিব যে কবে কোন ব্যাচ হচ্ছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি অনেকের সাথে আমার কথা হয়েছে বা আমাদের টিমের সাথে কথা হয়েছে, অলরেডি এনরোল করেছেন। যদি কোর্স সম্পর্কিত আপনাদের কোনো ধরনের কোনো কুইরি থাকে আমাকে করতে পারেন। আমি এখন একটু আনসারটা দিয়ে দেন আমি আবার হচ্ছে মাহানুর কাছে আবার ইয়ে করে দেবো, ও আবার ক্লাস কন্টিনিউ করবে। বুট ক্যাম্প কোর্সের সম্পর্কে একটু ডিটেলস জানতে চাচ্ছিলাম আমি। ডাটা অ্যানালাইটিক্স বুট ক্যাম্প যেটা আছে আপনাদের, হুম হুম। এটা সম্পর্কে ইন ডিটেলসে জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আমাদের যেটা বুট ক্যাম্পটা সেটার নাম হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিটিক্স। এটা বেসিক্যালি হচ্ছে ডেটা অ্যানালিটিক্স এর একটু অ্যাডভান্স পার্ট। কারণ হচ্ছে ডেটা অ্যানালিটিক্স এ সরাসরি আপনার বিজনেস বিআই টুলস ইউজ করা হয় না, খুব কম হয় আর কি। তো আমাদের এখানের মধ্যে বিজনেস অ্যানালিটিক্সটা হচ্ছে ওইটার আপডেট ভার্সন বলতে পারেন। তো বিএ অ্যানালিটিক্স এর এইখানে আমাদের টোটাল 7টা মডিউল বা 7টা টুলস থাকবে। আমি যদি সিরিয়ালি বলি, আমাদের এখানে শুরু হবে আপনার এক্সেল দিয়ে, দেন গুগল অ্যানালিটিক্স থাকবে, তারপর পাওয়ার বিআই থাকবে, এরপর এসকিউএল, দেন বিগ ডেটা অ্যানালিটিক্স, তারপর পাইথন, তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্স, আর লাস্টে হচ্ছে রেকর্ডেড হিসেবে আমরা ট্যাবলিউটা আপনাদেরকে প্রোভাইড করব। তো 8টা আর কি টুলস হয়ে যায় আর কি। এবং এইটা আমাদের হচ্ছে টোটাল 4.5 মাসের বুট ক্যাম্প, বাট দেখা যায় আপনার কুইজ অ্যাসাইনমেন্ট সাবমিশন সবকিছু মিলে 5 মাসের মতো হয়ে যায়। তো ওইটার কোর্স ফি হচ্ছে 8,800 টাকা। সামনের বছর হয়তো আবার একটু ইনক্রিজ করতে পারে আর কি। এটা আমাদের এখন নভেম্বর মাসে 50% ডিসকাউন্ট আছে। তো শিডিউলে আর কি এটা নভেম্বর ছাড়িয়ে ডিসেম্বর 1 তারিখে চলে যাচ্ছে, বাট অফারটা নভেম্বরের ওই অফারটাই থাকবে। 50% ডিসকাউন্টটা হচ্ছে আপনার 4,400 টাকা। এটা আপনি হচ্ছে একবারে ওয়ান টাইম পেমেন্টে দিতে পারেন, অথবা 2 ধাপে দিতে পারেন। 2 ধাপে দিলে যেটা হবে 2200 করে, ডিসেম্বরের 10 তারিখের মধ্যে 2200, জানুয়ারি 10 তারিখের মধ্যে 2200। আর এই তো সপ্তাহে 2 দিন হবে। এটা আপনার 1 তারিখ, তো 1 তারিখ হচ্ছে সোমবার দিন পরে, তো সেই হিসাবে সোমবার এবং বৃহস্পতিবার। তো আমাদের শিডিউল গুলো হচ্ছে এরকম: রবি বুধ, অথবা সোম বৃহস্পতি, অথবা মঙ্গল শুক্র, অথবা মঙ্গল শনি, আরেকটা আছে শুক্র শনি। তা আমাদের এখন রাইট নাও 7টা ব্যাচ রানিং চলতেছে। তো এর মধ্যে কিছু শর্ট কোর্স গুলো অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, আর বাকি বুট ক্যাম্প গুলো কন্টিনিউ হচ্ছে আর কি। জি, শকত আকবর। জি, এই যে এটার ভিতরে আপনাকে রিয়েল প্রজেক্টের কাজ কি হবে আমাদের? জি, টোটাল আপনার এখানে মানে আমাদের এখানে টোটাল বলতে গেলে আপনার ওই যে নোট নোট করা আর কি, মানে পোস্ট করা আছে আমাদের পেজে দেখবেন। 12টা হচ্ছে আমাদের মেইন প্রজেক্ট, আর ছোট বড় মিলে আরো 6-7টা প্রজেক্ট, মানে 17-18টার মতো প্রজেক্ট থাকবে। এই প্রজেক্ট গুলো সবই হচ্ছে রিয়েল লাইফ বলতে আমরা যেটা বুঝি আর কি, সবাই এই টার্মটা ইউজ করে। রিয়েল লাইফ বলতে হচ্ছে যে আমরা আমাদের মানে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যে ধরনের ডেটা সেট গুলোতে যে ধরনের প্রবলেম স্টেটমেন্ট গুলো থাকে, সেগুলো আমাদের মেন্টর এখানে শেখাবে। বিকজ আমাদের যারা মেন্টর আছেন সবাই হচ্ছে এখন ইন্ডাস্ট্রিতে ভালো পজিশন আছে, মোটামুটি ওদের 4, 5, 6, 12 বছর পর্যন্ত এক্সপিরিয়েন্স এরকম মেন্টর আমাদের এখানে আছে। তো সব মিলে আমাদের এখানে প্রায় 12 জনের উপর মেন্টর আছেন। তো এখান থেকে মূলত এই বিআই তে 3জন মেন্টর থাকবে। প্রথমে পার্টটাতে হচ্ছে নাজিম কমপ্লিট করবে। নাজিমের আন্ডারে থাকবে এক্সেল, গুগল অ্যানালিটিক্স এবং পাওয়ার বিআই। এবং নাজিম এই পার্টটা বিগত 4.5 বছর ধরে আমাদের এখানে করিয়ে আসতেছে। সেকেন্ড পার্টটা হবে প্রতীক। প্রতীক নেবে, ওখানে থাকবে এসকিউএল, বিগ ডেটা, আর ট্যাবলিউর যেই রেকর্ড ভার্সনটা ওইটা প্রতীকের করা। থার্ড পার্টটা আমি শুরু করব, মানে আমি ওটা করিয়ে থাকি মূলত, বা আমি যদি অ্যাবসেন্ট থাকি বা আমি যদি টাইম না পাই তাহলে অন্য মেন্টররা করায়। আমি বেসিক্যালি ওখানে পাইথন এবং স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসের পার্টটা দেখাবো। এই মিলে হচ্ছে আমাদের সিকোয়েন্সটা। আচ্ছা, এটা কি ধরেন আপনার এক্সেলটা কমপ্লিট হওয়ার পরে এক্সেল এর উপরে একটা প্রজেক্ট হবে, এইভাবে কি? পাওয়ার জি বিআই জি হওয়ার জি, রাইট রাইট, ক্লাসটা কমপ্লিট হওয়ার পরে একটা প্রজেক্ট হবে, এইভাবে এক্স্যাক্ট। আমরা সিকোয়েন্সিয়ালি এগোতে থাকবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবেই আমরা আগাবো আর কি। আমি আপনাকে হচ্ছে মানে একটু শর্টকাটে, যেহেতু আমরা ক্লাসের মাঝখানে আছি, আমি আসলে টাইম নষ্ট করব না আপনাদের, যে প্রত্যেকটা ক্লাসই ইম্পর্টেন্ট। আমি আপনাকে শর্ট করে একটু দেখিয়ে দিচ্ছি, প্লাস লিঙ্কটা আপনাদের আপনি আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আপনাদের গ্রুপের মধ্যে দেওয়া আছে। সো আপনি ওখান থেকে সব ডিটেলস জানতে পারবেন, আর আমাদের ওয়েবসাইটে সবকিছু একদম ইন ডিটেলস দেওয়া আছে। এইটা দেখলে
কারো কোনো কোশ্চেন করার কোনো মানে অবকাশ থাকে না, আমরা সবকিছু এখানে ডিটেলস দিয়ে রাখছি। সো এখানে আপনার জব সেক্টর এবং ফ্রিল্যান্সিং এ কোথায় কাজ করতে পারবেন সেটা দেওয়া আছে, ক্যারিয়ার ট্র্যাকের রোড ম্যাপটা দেওয়া আছে, এফিকিউ দেওয়া আছে, এটা আপনাদের কাদের জন্য, এটা করলে কি লাভ হবে সেটাও দেওয়া আছে, স্পেশাল ফিচার। এগুলোর পরে পার্ট 1 হচ্ছে আপনার এই যে মডিউল 1 এক্সেল দিকে শুরু হবে, এটা হচ্ছে নাজিম। তো নাজিম এক্সেল এর এই পার্ট গুলো শেষ করার পরে দেন আমাদের আসবে হচ্ছে পাওয়ার বিআই এবং ডেটা অটোমেশন ভিজুয়ালাইজেশন। এটা গুগল অ্যানালিটিক্স এবং আপনার লুকার স্টুডিও এবং পাওয়ার বিআই মিলে দুইটা মিলে করানো হবে। এবং এটার সাথে নাজিম এই 5টা প্রজেক্ট করাবে, দেখতে পাচ্ছেন এখানে 5টা প্রজেক্ট আছে। এরপর হচ্ছে এসকিউএল এবং বিগ ডাটা, এখানে আপনার প্রতীক শুরু করবে, প্রতীক এসকিউএল দিয়ে শুরু করবে, এসকিউএল এর ক্লাসগুলো শেষ হওয়ার পরে তারপর শুরু হবে ক্লাউড ডেটা অ্যানালিটিক্স এবং ডেটা লেক্স, ডেটা ফ্লোস, এই পার্টগুলো থাকবে। এগুলোর পরে আমাদের প্রতীক হচ্ছে নিবে এই তিনটা প্রজেক্ট। সো প্রজেক্ট গুলো এখানের মধ্যে যেগুলো দেওয়া আছে তার বাইরেও কিছু প্রজেক্ট থাকে, সেটা হচ্ছে কিরকম যে যখন আমরা ব্যাচটা শুরু করি, ব্যাচটা 2-3 সপ্তাহ হওয়ার পরে যখন আমরা সবার সাথে একটু কথাবার্তা বলি বা আমরা যখন বুঝতে পারি যে কে কোন জায়গা থেকে আসছে, ওটার উপর বেস করে মানে আপনাদের জব সেক্টর বা আপনাদের কি বলে যে আপনাদের বর্তমানে কি নিয়ে কাজ করছেন অথবা আপনার স্টাডির উপর বেস করে আমরা ওইভাবে কাস্টমাইজ কিছু প্রজেক্ট অ্যাড করি। তো আমাদের হাতে অনেকগুলো প্রজেক্ট আছে, তো আমরা কিছু প্রজেক্ট আলাদা করে রাখি শুধুমাত্র তাদের জন্য, মানে যখন আপনারা জয়েন করবেন, ফর এক্সাম্পল আমাদের বিআই তে 20 জন জয়েন করে এবং 20 জন কে কোত্থেকে আসছে এটার উপর বেস করে মেজরিটি যেই জায়গা থেকে আসছে ওই রিলেটেড প্রজেক্ট গুলো আমরা তখন দেখাই। তো ওইটা আর কি এখানের মধ্যে নাই, 12টার বাইরে হচ্ছে বাকিগুলো আছে। এগুলো হচ্ছে মাস্ট থাকবেই, বাকিগুলো হচ্ছে এক্সট্রা থাকবে। ট্যাবলিউ, তো ট্যাবলিউ এই পার্টটা রেকর্ডেড থাকবে এবং তারপরে শুরু হবে হচ্ছে এখানে আপনার আমার পার্টটা। তো পাইথনের প্রি রেকর্ডেড কিছু ক্লাস থাকবে, কিছু লাইভ ক্লাস থাকবে। ট্যাবলিউ এবং পাইথনের এই 3টা প্রজেক্ট এবং স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস উইথ পাইথন এই পার্টটাও আমি নিব এবং এই পার্টে মোটামুটি এই স্ট্যাটিস্টিক্সের বেসিক থেকে রিগ্রেশন অ্যানালাইসিস এবং আপনার ইনফারেন্স স্ট্যাটিস্টিক্সের বেসিকটা আমি এখানে কভার করে থাকি এবং আমার আন্ডারে হচ্ছে আমি 3টা প্রজেক্ট দেখাবো। তো উপর থেকে সবগুলো প্রজেক্ট কাউন্ট করলে 12-13টা প্রজেক্ট আপনার এখানের মধ্যে চলে আসতেছে। তো এর মধ্যে বাকি দুজনের কথা বললাম, আমি হচ্ছে নাজমুস সাকিব, আমি এই মুহূর্তে ড্যাফোডিল ন্যাশনাল ইউনিভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছি লেকচার হিসেবে, প্লাস আমি এই একাডেমির লিমিটেডের কো ফাউন্ডার। এই হচ্ছে আমার পরিচিতি। আর এখানে কিছু আমাদের প্রিভিয়াস ফেসবুকে পেজ স্ক্রিনশট গুলো আপনি দেখতে পাবেন, এগুলো হচ্ছে আমাদের প্রিভিয়াস স্টুডেন্টের রিভিউ। আর কিছু ভিডিও এখানে দেওয়া আছে, এগুলোর বাইরেও আলাদা করে আমরা 60টার উপরে ভিডিও, মানে আমাদের গত 5 বছরে আমাদের ইউটিউব চ্যানেলে অন অ্যারাউন্ড প্রায় 650-এর উপর ভিডিও আছে, বাট এতগুলো ভিডিও তো আসলে সবাই দেখতে পারে না, কারণ অনেক সবাই সিকোয়েন্সটা বুঝে না। তো ওই জন্য আমরা আলাদা একটা ওয়েবসাইট আমরা পেজ দিয়ে আমরা আপনাদেরকে দিয়েছি, আপনি হয়তো পান নাই বাট অনেকে এটা পেয়েছে। তো ওখানে আর কি সবগুলো না হলেও অ্যাটলিস্ট মেজর গুলো কোর্স অনুযায়ী দেওয়া আছে। তো আমাদের কোর্সের মডিউলটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন জবে বা দেশের বাইরে যারা আছেন আমাদের সিনিয়র, আমাদের অ্যাডভাইজার যারা আছেন তাদেরকে দিয়ে এই কোর্সটা মডিফাই করা, আপডেট করা। সো বাংলাদেশে আর কারো কোনো কোর্স মডিউল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড না, এটা শুধুমাত্র আমাদেরটাই। আর এখানে হচ্ছে কিছু সামারি দেওয়া আছে, এই তো। তো আশা করি মানে ওয়েবসাইটটা আমি টেনে গেছি, বাট আপনি যদি একটু মন দিয়ে দেখেন আমার মনে হয় কোনো কোশ্চেন এখানে থাকবে না। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আমার একটা কোশ্চেন ছিল। জি। আচ্ছা, ডেটা ইঞ্জিনিয়ারিং যে কোর্স এবং বিআই ইঞ্জিনিয়ারিং মানে বিআই অ্যানালিটিক্স, বেসিক ডিফারেন্সটা কি? মানে Basic দুইটা কোর্স, হ্যাঁ দুইটাই করতে হবে নাকি একটা করলে হবে? এখন এখানে করার ব্যাপারটা হচ্ছে কি যে আপনি আসলে কোথায় যেতে যাচ্ছেন, আপনার আসলে ক্যারিয়ার গোলটা কোন দিকে, মানে এইটা অন্যান্য জায়গায় অন্যান্য যে সকল জবের ডোমেইন গুলো আছে সেগুলোর কিন্তু একটা স্পেসিফিক গোল থাকে। যেমন ধরেন ডিজিটাল মার্কেটিং, এখন ডিজিটাল মার্কেটিং যারা শেখায় বা ডিজিটাল মার্কেটার যারা, তাদের একটা নির্দিষ্ট কারিকুলাম আছে বা একটা নির্দিষ্ট সিকোয়েন্স আছে যে ভাই আপনি এখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি যান তাহলে আপনি যেটা ডিজিটাল মার্কেটার হইতে পারবেন। বা ধরেন গ্রাফিক্স ডিজাইনের একটা নির্দিষ্ট ফর্মুলা আছে বা একটা নির্দিষ্ট সিকোয়েন্স আছে। ডেটা সায়েন্সের যে বিষয়টা সেটা হচ্ছে যে এটার আন্ডারে অনেকগুলো ক্যারিয়ার ট্র্যাক ভাগ করা। আমি যদি ক্যারিয়ার ট্র্যাক, আপনি যদি কথাটা না বুঝেন আমি সহজ করে বলি, যেমন ধরেন ইঞ্জিনিয়ারিং পড়ার পরে 4 বছর ইঞ্জিনিয়ারিং পড়ার পরে কেউ ট্রিপলিতে পড়াশোনা করে তার ক্যারিয়ারটা ট্রিপলির দিকে চলে যায়, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দিকে, কেউটা যায় সিএসসি দিকে, কারোটা সিভিল ইঞ্জিনিয়ারিং, কারোটা মেকানিক্যাল। এখন সিভিল ইঞ্জিনিয়ারিং এর জব সিএসসি করতে পারবে না, মেকানিক্যাল জব ট্রিপলি করতে পারবে না, এটা তো আপনি বুঝেন। তেমনি ডেটা সায়েন্সেরই হচ্ছে এটা অনেকগুলো ক্যারিয়ার ট্র্যাক ভাগ করা আছে। তো এর মধ্যে একটা হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ারিং, যেটা হচ্ছে একটু কয়েকদিন আগে শুরু হয়েছে, ওটা হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ার হওয়ার পথ।
আর যেটা সামনে শুরু হবে এটা হচ্ছে বিএ অ্যানালিটিক্স। এটা বেসিক্যালি ডেটা অ্যানালিস্ট এবং বিএ অ্যানালিস্ট এই দুইটা মূলত ফোকাস করে করা হয়েছে। আরেকটা হচ্ছে আপনার ডেটা সায়েন্টিস্ট, ওইটা আরেকটা ফোকাস করা, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার ওইটা আরেকটা ফোকাস করা। সো এখন এখানের মধ্যে জিনিসটা কিন্তু ওরকম সিকোয়েন্স না যে আমি আসলে আগে এটা করব পরে এটা করব। তো এইটা আসলে ডিপেন্ড করে আমি আসলে কোন দিকে যেতে চাই, আমার আসলে গোলটা কোন দিকে। আমি কি ডেটা অ্যানালিস্ট হব বা বিজনেস অ্যানালিস্ট হবো, ঠিক আছে, তাহলে আমি বিআইটা করব। আমি কি ডেটা ইঞ্জিনিয়ার হবো, তাহলে আমি এটা করব। আমি যদি ডেটা সায়েন্টিস্ট হতে চাই তাহলে আমাকে ওই দিকে যেতে হবে। এইভাবে ভাগ করা থাকে। আই গেস সাফায়াত আপনি বুঝতে পারছেন। না ঠিক আছে, আপনি এটা প্রিভিয়াসলিও বলছিলেন। তো আমার প্রশ্নটা হচ্ছে আসলে বাংলাদেশে আসপেক্টে, যেমন আমি সিএসসি ব্যাকগ্রাউন্ড আমার, তো আমি হুম। চুজ করছি হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ারিং, কিন্তু জব মার্কেটে দেখলাম যে আপনার বিআই অ্যানালিস্টের ইয়া বেশি, ডিমান্ড বেশি, মানে ভ্যাকেন্ট বেশি। হুম হুম সেই তুলনায় কিন্তু বাংলাদেশের আসপেক্টে আমি কয়েকটা জায়গায় মানে সার্চিং করে দেখলাম হুম ডেটা হুম। ইঞ্জিনিয়ার ওরা সরাসরি ভাবে নিচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি যদি ডেটা ইঞ্জিনিয়ারিং পাশাপাশি আমি বিআই অ্যানালিস্ট এই কোর্সটা করি, তাহলে আমার জন্য কি মানে ইয়ে হইতে পারে? কারণ আমি ইচ্ছা করলে কিন্তু দুই জায়গায় আমি ফোকাস দিয়ে আগাইলাম, যেখানে আমি স্কোপ পাবো সেখানে আমি ক্যারিয়ার করবো। এরকম কি হেল্পফুল হ্যাঁ, নাকি 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 হুম, মানে জি আপনার আপনার আইডিয়াটা ঠিক আছে, মানে আপনি যেভাবে চাচ্ছেন সেটা একদিক থেকে ঠিক আছে যে আপনি দুইটাই করলেন, যেদিকে সুবিধা হয় সেদিকে চলে গেলেন। আর জবের ব্যাপারটা হচ্ছে কি যে ধরেন আজ থেকে 2-3 বছর আগের কথা যদি বলি, আমি তো মোটামুটি এই সেক্টর নিয়ে মোটামুটি 7-8 বছর ধরে কাজ করছি। আমি দেখছি যে আপনার 2021-22-এর দিকে বাংলাদেশে যখন ডেটা সায়েন্সের জবগুলো আসে, তখন জানেন প্রথমে কোনটা আসছিল? ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, বিজনেস অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট পরে আসছে। কিন্তু পরে আসার পরে এইটার আবার ডিমান্ডটা বেড়ে গেছে। কেন বেড়ে গেছে জানেন? কারণ বাংলাদেশে আপনার ডেটা অ্যানালিস্ট বা মেশিন লার্নিং সরি ডেটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের কাজের ক্ষেত্রটা যত বড় হওয়া উচিত বা যেরকম আছে সেরকম বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার এখনো গড়ে ওঠে নাই। তো দেখা যায় যে বাইরের দেশে এরকম হিউজ লেভেলে অনেক বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে যারা গণহারে হচ্ছে ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার নিচ্ছে। বাংলাদেশে প্রথমে ওই জিনিসটা শুরু হয়েছিল, পরে দেখলো কোম্পানিরা যে আমার এত টাকা দিয়ে 60-70-1 লাখ টাকা দিয়ে তো আমার এই লোক দিয়ে আমার দরকার নাই, এর অর্ধেক কাজ তো আমি ডেটা অ্যানালিস্ট দিয়ে করতে পারতেছি। এই যখন একটা কনসেপ্টটা আসলো, তখন সবাই আস্তে আস্তে শিফট করলো যে ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্টের দিকে। এখন আমরা 3 বছর পর দেখতে পাচ্ছি যে এটা বেড়ে গেছে। সামনে যে বিজনেস ডেটা ইঞ্জিনিয়ার বাড়বে না তার কোনো গ্যারান্টি নেই, কারণ ওইটাও বাড়বে। বাড়বে না বলতে আমি ভুল বলতেছি, এটা হচ্ছে বাড়বে। কেন বাড়বে? কারণ হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ার হচ্ছে একটা এমন একটা পজিশন, যে পজিশনটা বাম হাত হচ্ছে বিজনেস অ্যানালিস্ট, ডান হাত হচ্ছে ডেটা সায়েন্টিস্ট। মানে আমি যদি বাম হাত থেকে ডান হাত যদি স্প্রেড করি, তাহলে বাম দিক থেকে ডেটাটা যখন ঢুকবে আমার সিস্টেমের মধ্যে, সেই সিস্টেমের ফার্স্টের অ্যাক্টিভিটি গুলো, ফার্স্ট কাজগুলো, ডেটা ক্লিনিং, ডেটা ম্যানিপুলেশন, ডেটা ম্যানেজ করা থেকে শুরু করে ডেটার মানে পুরো স্ট্রাকচারটা দাঁড় করাবে কে? ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট। এরপরে জিনিসটা আপনার কাছে আসবে, আপনি কি করবেন? এবার ডেটাটা পুরো যে আর্কিটেকচারটা কোম্পানিতে কোন ডেটা কোন দিকে যাবে, কোন ডেটার ফ্লো কোন দিকে হবে, কিভাবে এটা সিকিউরিটি, কিভাবে সিস্টেম ডেভেলপ করবেন, এটা আপনার ডেটা ইঞ্জিনিয়ারের কাজ। ডেটা ইঞ্জিনিয়ার যখন এই জিনিসটা সেট আপ করে দিবে, এরপর আপনার ডান হাত চলে যাবে, ডান হাত আপনি স্প্রেড করেন যখন, ডান দিকে চলে যাবে আপনার ডেটা সায়েন্টিস্টের কাছে, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের কাছে। সো একটা কোম্পানিতে যখন ডেটা সায়েন্সের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি থাকে বা কাজ থাকে, বা আপনার বিভিন্ন ফোরকাস্টিং, প্রেডিকশন থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন মডেলিং এর কাজ থেকে, তখন এখানে সবার একটা কম বেশি কন্ট্রিবিউশন থাকে। মানে একটা বড় কোম্পানি, তার ডেটা অ্যানালিস্টও দরকার হয়, তার ডেটা সায়েন্টিস্টও দরকার হয়, তার মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার দরকার, ডেটা ইঞ্জিনিয়ার দরকার হয়। সো এখন বিষয় হচ্ছে যে আগে যখন ডেটার পরিমাণ কম ছিল, ডেটার পরিমাণ কম বলতো কয়েক লাখ ডেটা যদি প্রতিদিন জেনারেট হতো, তারপরও কিছু কাজ এইটা অটোমেটেড হয়ে যেত, অথবা আপনার কি বলে এটাকে, যে আপনার সিএসসি যারা আছে, আপনি তো সিএসসি ব্যাকগ্রাউন্ডের, তো তারা এই জিনিসটা হ্যান্ডেল করতো। একটা সময় গিয়ে দেখা গেছে যে না, এটা আসলে পুরোপুরি সিএসসির আন্ডারে থাকতে পারতেছে না, বা এটার সাথে আরো কিছু জিনিস আমার দরকার। তখনই ডেটা ইঞ্জিনিয়ারের এই মানে নিডটা তখন কোম্পানি বোঝা শুরু করছে যে আমার বাম হাত ঠিক আছে, ডান হাত ঠিক আছে, মাঝখানে যে আমি বসে আছি আমার এই জায়গাটা তো ঠিক নাই, আমার ডেটাগুলোর পুরো সিস্টেমটা, আর্কিটেকচারটা এখনো দাঁড়ানো হয় নাই। তো
তো তখন কি হয়, তখন হচ্ছে যে সিএসসি এর পাশাপাশি দেখতেছে যে ও আচ্ছা সিএসসি সরাসরি তো এই জিনিসটা করতে পারতেছে না, বা তার হয়তো আলাদা কিছু শিখতে হচ্ছে, কি শিখতে হচ্ছে, ডেটা ইঞ্জিনিয়ারিং শিখতে হচ্ছে। যার কারণেই ওই ডেটা ইঞ্জিনিয়ারিং এর সেক্টরটা মূলত মানে এখনকার সময় পর্যন্ত সিএসসি বা কম্পিউটার সায়েন্স, কম্পিউটিং ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারিং এর মধ্যেই সীমাবদ্ধ আছে। শাফায়েত, আপনি আমার কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ, আমি এখন ক্লিয়ার। তো সবই আমার দরকার হয়, হ্যাঁ। আমি আচ্ছা ভাই, আমরা আচ্ছা, যদি বুট ক্যাম্পের কোর্সটা নেই, সেই ক্ষেত্রে আমরা আসলে কোন দিকে টার্ন দিতে পারবো? শওকত, আমি একটু সরি, আমি একটু ইন্টারাপ্ট করি। আমি সাফায়েতের বাকি Sure. একটা কোশ্চেন আছে, ওটা আমি একটু শেষ করে নিই। জি বলেন সাফায়েত। আমার আরেকটু কথা ছিল, সেটা হচ্ছে আমি যেটা জব মার্কেট নিয়ে আমি কয়েকদিন ধরে ইয়ে করতেছি, তো যেটা মনে হলো আমি যদি হুম হুম। মানে ফুল স্ট্যাক, যেমন প্রোগ্রামিং, মানে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপারের মতো ফুল স্ট্যাক যদি ডেটা নিয়ে কাজ করতে চাই, আমার সবগুলো শিখলেই মনে বেটার। কারণ কি, আমি যখন কোনো জব নিব এখন, আমার কিন্তু এন্ট্রি স্টেজেই বেশি ঢুকতে হবে। তো সেই ক্ষেত্রে আমি যদি ডেটা ইঞ্জিনিয়ারিং কাজও জানি, হয়তো 2-4 বছর পর আমি প্রমোটেড পাইতে পারি। হ্যাঁ, তো আমার মনে হয় কি, এটা করলে কি বেটার হবে আমার জন্য, আমি যদি মানে প্যারালালি শিখতে থাকি ডেটা ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি অ্যানালিস্ট এবং ডেটা সায়েন্স। এটা কি আপনাদের যে কোর্স গুলো ডিজাইন করা হয়েছে, এটা কি কোনো ইন্টারেক্ট হবে, মানে এরকম কি দুইটা কি একসাথে করা যাবে প্যারালালি? না, হ্যাঁ, আপনি প্যারালালি করতে পারবেন, মানে আলাদা আলাদা কোর্স হিসেবে দুই শিডিউলে করতে পারবেন, সেটা কোনো সমস্যা নাই। আহ, এটা প্রবলেম হবে না। তবে একটা জিনিস আমি একটু ক্লিয়ার করি যে এই যে আপনি এটাকে বলেন যে ফুল স্ট্যাক ডেটা অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্ট, এই ফুল স্ট্যাক টার্মটা এইটা হচ্ছে কাইন্ড অফ একটা ম্যানমেড মানে হচ্ছে যে আমরাই হচ্ছে এটাকে হাইপে তোলার জন্য নামটা এখানে রাখি। মানে অনেস্টলি স্পিকিং, যে ডেটা সায়েন্সের যে কোর নলেজ বা কোর যে ডোমেন, ওখানে ফুল স্ট্যাক বলে কোনো টার্ম আসলে নাই। আমরা এটাকে হচ্ছে মানে মানুষজন হচ্ছে কোর্স বিক্রির জন্য অথবা মনে করেন জবে বা মানে মানে বোঝানোর জন্য যে হ্যাঁ আমরা এক জায়গার মধ্যে সব শিখাবো, এটার একটা নাম রাখি হচ্ছে কি ফুল স্ট্যাক। তো দেখেন, এখন আপনি সিএসসির আপনি ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে জানেন যে ওয়েব ডেভেলপমেন্টের মানে ওয়েবসাইটের সামনের পোর্শনটা আমরা জানি যেটা ফ্রন্টে আমরা ইউজার ইউআই ইউএক্স নিয়ে কাজ করি বা ফ্রন্টে একটা কাজ করে, ব্যাক এন্ডে হচ্ছে পেছনে যে এই পুরো মানে ওয়েবসাইটের আর্কিটেকচারটা ওখানে পিছনে কাজ করে। সামনে পিছনে দুইটাকে যখন একসাথে কাজ করে তখন আমরা এটাকে ফুল স্ট্যাক বলি। এটা ওয়েব ডেভেলপমেন্ট ওই সেক্টরের দিকে ঠিক আছে। কিন্তু ডেটা সায়েন্সের বিষয়টা এমন না যে আমার সামনে পিছনে জাস্ট দুইটা পার্টি আছে। ডেটা সায়েন্সটা হচ্ছে এটা একটা পুরো মানে একটা ইকোসিস্টেম। এখন এই ইকোসিস্টেমের মধ্যে আসলে ফুল স্ট্যাক টার্মটা এটার কোনো মানে লজিক্যালি কোনো এক্সিস্টই করে না। কেন করে না? কারণ হচ্ছে যে আপনি যখন ওয়েব ডেভেলপমেন্ট করেন, ওয়েব ডেভেলপমেন্টের শুধু দুইটা পার্ট আছে, সামনে এবং পিছনে। আপনি কিন্তু ডেটা সায়েন্সের কোনো মানে সেক্টরটা আপনি সামনে পিছনে হিসাব করতে পারবেন না। এটা পুরোটা হচ্ছে একটা মানে কম্বাইন্ড একটা ইকোসিস্টেম। এই ইকোসিস্টেমের মধ্যে আপনার অনেকগুলো এরিয়া আছে। তো এখন যারা মনে করেন, আমি জানি এটা অনেকেই করে, আমি দেখছি এবং এটা নিয়ে আমি ঘাটাঘাটিও করছি, যে ফুল স্ট্যাক বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে যে আপনাকে ওই যে আমরা ইয়া করি না, মানে সবকিছু আপনাকে অল্প 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 করে বুঝাই বুঝাই দিবে। মানে কোনো জিনিসের আপনি ফুল নলেজ বা ফুল ইনডেপথ আপনি শিখতে পারবেন না, শেখানো সম্ভব না। এখন কেউ যদি বলে যে ঠিক আছে আমি ফুল স্ট্যাক শেখাবো, কেউ যদি বলে ফুল স্ট্যাককে আমি ডেটা অ্যানালিস্টের জিনিস শেখাবো বা ডেটা সায়েন্টিস্টের জিনিস শেখাবো অথবা ডেটা ইঞ্জিনিয়ারিং মেশিন লার্নিং শেখাবো, তাহলে ওই জিনিসটা মানে মানে ওই জিনিসটা সাজাতে গেলে এইটা একটা ফুল প্রুফ 4 বছরের একটা জার্নি হয়ে যায়। কিন্তু কেউ তো আর কোর্স 4 বছর করাবে না, কেউ কোনো এডটেক প্ল্যাটফর্ম করাবে না। তারা করবে কি এটাকে 5 মাসে 4 মাসে নিয়ে আসবে। এখন এত কম সময়ের মধ্যে আপনাকে অল্প অল্প করে খাওয়াই দিবে, এই জিনিসটা আপনি দেখবেন যে কদিন পরে আপনার উগলিয়ে বমি করে ফেলে দিবেন, ওটা আপনার কোনো কাজে লাগবে না। কারণ এই এই ফুল স্ট্যাকের মধ্যে কোনো কিছুই আপনাকে একদম ইন ডেপথে নিয়ে যাবে না। না আপনি ভালো অ্যানালিস্ট হতে পারবেন, না সায়েন্টিস্ট হতে পারবেন, না মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হতে পারবেন, কিছুই না। সবকিছু মানে খিচুড়ি করে একটা জিনিস আপনাকে ধরাই দিব আপনার সামনে, হ্যাঁ এটা হচ্ছে ফুল স্ট্যাক ডেটা সায়েন্টিস্ট, ফুল স্ট্যাক ডেটা অ্যানালিস্ট, এইসব। তো এই টার্মটা নিয়ে আমি ঘাটাঘাটি করছি এবং আমার কাছে জিনিসটা খুব অদ্ভুত লাগছে, খুব বিদঘুটে লাগছে যে এটা আসলে কোনো লজিক্যালি আসলে এটা এক্সিস্টই করে না এই টার্মটা। সবাই তো আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি বুঝছি, ক্লিয়ার।
মানে ডেটা সায়েন্সে হচ্ছে কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেক্টর। হ্যাঁ, এখন এই সেক্টর গুলোতে কাজ করতে গেলে কিছু কিছু টুলস, কিছু কিছু সফটওয়্যার এগুলো কমন। যেমন পাইথন কমন। আপনি ডেটা অ্যানালিস্ট হতে চান, আপনাকে কম বেশি শিখতে হবে। আপনি যদি ডেটা সায়েন্টিস্ট, মেশিন ইঞ্জিনিয়ার হতে চান, আপনাকে পাইথন খুব ভালোভাবে শিখতে হবে। আবার ওদিকে যদি আপনি ডেটা ইঞ্জিনিয়ার হতে চান, ওদিকে পাইথন একটু কম শিখলে হবে, কিন্তু এসকিউ বেশি শিখতে হবে। তো কম বেশি শেখার মানে অ্যাপ্লিকেশনের জন্য কিছু টুলস গুলো কম বেশি ইউজ হয়। একজন ডেটা সায়েন্টিস্ট, একজন মেশিন ইঞ্জিনিয়ার কখনো পাওয়ার বিআই বা এসকিউএল নিয়ে কাজ করবে না, কারণ এটা তার এরিয়া না। সে হয়তো জানে, শিখছে, বাট কাজের ক্ষেত্রে দেখা যাবে যে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারকে সারাদিন হচ্ছে আর 8টা 5টা হচ্ছে তাকে কোড নিয়ে থাকতে হবে, পাইথন কোড নিয়ে থাকতে হবে, পাইথন বা আর নিয়ে থাকতে হবে। তার ওইখানে এক্সেল, পাওয়ার বিআই ইউজ করার কোনো জায়গাই নেই। সো প্রত্যেকটা কোর্স, ক্যারিয়ার গুলোতে আমার দেখা যায় 70-80% একটা ফোকাস থাকে যে ওই দিকে আমাকে যেতে হচ্ছে, ওইটা ধরেই আমাকে আগাতে হচ্ছে। কিছু থাকে হচ্ছে কমন জিনিস, সবাইকে টুকটাক শিখতে হয়। যেমন ডেটা সায়েন্সে আপনি যে সেক্টরে যান না কেন, আপনাকে একটা মাদার সাবজেক্ট, মাদার নলেজ জিনিস আছে যেটা ছাড়া আসলে ডেটা সায়েন্স চলবেই না, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। আপনাকে এটা শিখতেই হবে আজ হোক কাল। স্ট্যাটিস্টিক্সকে বলা হয় দ্য ব্রেন অফ ডেটা সায়েন্স, ডেটা সায়েন্সের পুরো ব্রেন। আমরা যত ধরনের ডেটা সায়েন্সের মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এআই যা কিছু দেখতেছি, এগুলোর প্রত্যেকটার কোর লেভেলে ফান্ডামেন্টালে ফাউন্ডেশন স্ট্যাটিস্টিক্স আছে। এটা ছাড়া পৃথিবীতে কোন স্ট্যাটিস্টিক্স মানে এটা ছাড়া মেশিন লার্নিং তৈরি হয় নাই, এটা ছাড়া ডেটা সায়েন্সই তৈরি হয় নাই। মানে সবকিছু ডেভেলপ হয়েছে স্ট্যাটিস্টিক্স উপর বেস করে। আমরা যে সরলরেখার লাইন পড়ছি ছোটবেলায়, y = mx + c, তো এইটা হচ্ছে সরলরেখার লাইন। তো ডেটা সায়েন্সে যে সকল মডেলগুলো নিয়ে কাজ করি তার মধ্যে একটা প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে আপনার রিগ্রেশন মডেল। ঠিক আছে? তো রিগ্রেশনটা হচ্ছে আমাদের ডেটা সায়েন্সে মোটামুটি যতগুলো আমরা মডেল ইউজ করি তার প্রায় 60-65% মডেল রিগ্রেশনের উপর বেস করা হয়। এবং রিগ্রেশন নাকি কিসের উপর বেস করে করা? y = mx + c। জাস্ট একটা ইকুয়েশন উপর বেস করে পুরো ডেটা সায়েন্সের রিগ্রেশন দ্বারা আছে। এরকম প্রত্যেকটা জায়গায় আমাদের স্ট্যাটিস্টিক্স। আমরা কি করে ফোরকাস্ট করতেছি, আমরা কি করে প্রেডিকশন করতেছি। এই প্রেডিকশন ফোরকাস্টিং মানে কি? কোনো কিছু প্রবাবিলিটি বের করা। প্রবাবিলিটি কোথা থেকে আসছে? স্ট্যাটিস্টিক্স থেকে আসছে। তা আপনি যেখানে হাত দেন না কেন, দেখবেন যে ওটার মানে মানে যে গাছেই হাত দেন না কেন, গাছ যদি আপনি মাটি খুঁড়তে খুঁড়তে যদি আপনি ইয়াতে যান, শেকড়ে যান, দেখবেন যে আপনি স্ট্যাটিস্টিক্স পাবেন। এটা ছাড়া কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, যাই হোক, আমরা অনেক কথা বলে ফেলতেছি আসলে। আমি লিভ নিয়ে ফেলবো। আর যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, নাহলে আমি আপাতত এখন লিভ নিচ্ছি। আর আমাদের যেই ক্লাস আজকে কন্টিনিউ এটা চলবে 11টা পর্যন্ত, এন্ড দেন তারপর। হ্যাঁ, শওকত বলেন। জি ভাই, আমি জানতে চাচ্ছিলাম যে এই যে আমরা যে বুট ক্যাম্পের যে কোর্সটা এখানে আপনারা ডিজাইন করেছেন, এটা মূলত কাদেরকে টার্গেট করে করা আর কি? এটা কাদের জন্য, এবং এইটা করলে ধরেন আমরা কি কি কোন কোন সেক্টরে কাজ করতে পারবো? গুড কোশ্চেন। প্রথমে হচ্ছে যে বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট, নামের মধ্যে বিজনেস শব্দটা আছে। দ্যাট মানে হচ্ছে, মানে এটা খুবই কমন একটা লজিক যে এটা বিজনেস ব্যাকগ্রাউন্ডের জন্য ফুললি ফোকাস করা। তো বিজনেস অ্যানালিস্ট বাংলাদেশের যে সকল কোম্পানিতে, মানে আপনি যদি এখন লাইক ফর এক্সাম্পল আপনি যখন বিডি অফিসে সার্চ করেন, আপনি দেখবেন যে অন্তত 20-25টা বিজনেস অ্যানালিস্ট আছে। এবং 20-25টা যে ইন্ডাস্ট্রিগুলো, এগুলো এক একটা এক এক ধরনের ইন্ডাস্ট্রি, এক এক ধরনের অর্গানাইজেশন। ব্যাংক থেকে শুরু করে, ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, হেলথ কেয়ার, মেডিকেল সেক্টর থেকে শুরু করে, নর্মাল আপনার এগ্রিকালচার যদি বলেন, নর্মালও না, আরো অন্যান্য যে কোনো সেক্টরে, বিপিও থেকে শুরু করে যে কোনো জায়গায়। সো এখানে আপনার কোম্পানি বা ইন্ডাস্ট্রির আসলে কোনো শেষ নাই, মানে এটা হিউজ লেভেলের একটা জায়গা। তো এখানে আপনি বিজনেস অ্যানালিস্টিক্স বা হচ্ছে বিআই যেটা আমরা বলে থাকি, এই বিআই তে যারা কিনা, মানে কাদের জন্য মেনলি এটা, যারা কিনা আপনার বিজনেস থেকে আসছে, স্পেশালি যারা সাপ্লাই চেন, অ্যাকাউন্টিং, ফিনান্স, মার্কেটিং, আপনার ব্যাংকিং সেক্টর থেকে আসছে, তাদের জন্য হচ্ছে এইটা একটা কাইন্ড অফ গোল্ড মাইন। মানে এই জায়গা থেকে আপনার ডেটা সায়েন্স জার্নিটা ইজিলি, স্মুথলি আপনি এখান থেকে তুলতে পারবেন। এছাড়া যারা কিনা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড, নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, লাইক ফর এক্সাম্পল আর্টস, কমার্স বা হচ্ছে আপনার সোশ্যাল স্টাডিজ থেকে যারা আসছে, তাদের জন্য হচ্ছে একটা স্টেপিং স্টোন হিসেবে শুরু করার জার্নিটা হচ্ছে বিআই দিয়ে। তো যারা কিনা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের অথবা নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, নন সিএসসি থেকে আসছেন বা নন বিজনেস থেকে আসছেন, একদম সোশ্যাল সায়েন্স, সোশ্যাল স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স বলেন, অথবা সিম্পল যদি বলি মিউজিক থেকে পড়াশোনা করে আসছেন, এরকম যারা আছেন, এরাও যদি ডেটা সায়েন্সে ক্যারিয়ার করতে চায়, তাদের ফার্স্ট স্টেপটাই শুরু হয় আপনার বিজনেস অ্যানালিস্ট দিয়ে।
মানে এটা হচ্ছে অন্য যতগুলো আপনার ক্যারিয়ার ট্র্যাক আছে, ক্যারিয়ার ট্র্যাকের মধ্যে এটা কম ডিফিকাল্টি, মানে আপনি কম সময়ে একটা ভালো জায়গায় যেতে পারবেন। এবং এখানে একটা এই পুরোটা হচ্ছে টুল বেসড, মানে আপনার টুলস এর উপর বেস করে আপনি আগাতে পারবেন। কোডিং এর পোর্শনটা কম্পারেটিভলি কম, ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা কাজগুলো করতে পারি। বাট তারপরেও এগুলোর পেছনে কিছু হলো থিওরি নলেজ বা কিছু স্ট্যাটিস্টিক্স এর নলেজ বা জিনিসগুলো দরকার হয়, ডেটা সেট সম্পর্কে বোঝা দরকার হয়, ডেটা আন্ডারস্ট্যান্ডিংটা দেখা দরকার হয়। জি, শকত আকবর। ধন্যবাদ ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, তো তাহলে আপাতত এখানের মধ্যে আমি রাখি। মাহানুর। আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ, স্যার? শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে, সরি আমি একটু ইন্টারাপ্ট করে। তো আমি আর কি একটু আবার রিমাইন্ড করে যাই যে যারা এই মেশিন লার্নিং এ এনরোল করবেন, কাইন্ডলি বুধবারের মধ্যে এনরোল করে ফেলবেন। বুধবার দিন আমাদের থার্ড ক্লাস, ওটা হচ্ছে পেইড ক্লাস হবে। আর তারপরে হচ্ছে বাকি ইনফরমেশন গুলো, মানে পরবর্তী কোর্স ইনফরমেশন গুলো আমি কমিউনিটি গ্রুপে দিয়ে দিব। আপনারা যারা কমিউনিটি গ্রুপে এখনো জয়েন করেন না, জয়েন করে ফেলতে পারেন। আমি দরকার হলে এইখানে আপনাদের মেসেজ বক্সের মধ্যে আমি আমাদের কমিউনিটি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওখানে আমি থাকি, বেশিরভাগ সময় আমি কথাবার্তা বলি। এবং ইউজুয়ালি দেখা যায় যে আপনার ডেটা সায়েন্সের বিভিন্ন ক্যারিয়ার বা বিভিন্ন জব, বিভিন্ন অফার গুলো কোত্থেকে আসতেছে, কারা দিচ্ছে, বা আপনার রেগুলার বেসিসে আমরা বিভিন্ন পডকাস্ট বা ওয়েবিনার ওয়ার্কশপ গুলো করে থাকি, ফ্রি ওয়েবিনার ওয়ার্কশপ, ফ্রি ক্লাসগুলো করিয়ে থাকি। এরকম অনেক কিছু আপনি বি অ্যানালিটিক্সে আমাদের বুট ক্যাম্পের, সরি আমাদের কমিউনিটি গ্রুপের মধ্যে আপনি পেয়ে যাবেন। সো এখানে জয়েন হয়ে থাকলে আপনার ক্ষতি নেই, লাভ ছাড়া আসলে ক্ষতি নেই। আপনি কিছু করেন বা না করেন, আপনি মনে করেন কোর্স করলেন না, কোনো সমস্যা নেই, বাট অ্যাটলিস্ট আপনি এখানে থাকলে কি হবে, আপনি অ্যাটলিস্ট রেগুলার বেসিসে দেশের জব সেক্টরের বিষয়গুলো আপনি বা কি হচ্ছে না হচ্ছে সেগুলো এটা আপনি জানতে পারবেন। আচ্ছা, এখানে আসলে মেসেজ করা যাচ্ছে না আই গেস। তারপরও হচ্ছে মাহানুর, আমি হচ্ছে তোমাকে একটু দিয়ে রাখি। তুমি, আমার মনে হয় এটা অ্যাডমিন ছাড়া হচ্ছে ইয়া করা যায় না, আমি মেসেজ করতে স্যার পারছি না অবশ্য। লিঙ্ক, আচ্ছা আমি আমি হচ্ছে, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, ওইটা একটু এখানে দিয়ে দিল, বাকি যারা এখানে জয়েন করে নাই আমাদের কমিউনিটি গ্রুপে জয়েন করে ফেলতে পারেন। ওকে আচ্ছা, স্যার, ওকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে সবাই? জি আপু, শোনা যাচ্ছে। ওকে, আমি হচ্ছে স্যারের দেওয়ার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যারা হচ্ছে আপনারা জয়েন করতে চান কমেন্ট একটু চেক করেন কাইন্ডলি, আপনারা পেয়ে যাবেন। ওকে, আমি স্ক্রিন শেয়ার করছি, আমরা হচ্ছে পড়ায় ফিরে যাই। ওকে, আচ্ছা, আমরা হচ্ছে ওয়ান হট এনকোডিং নিয়ে কথা বলছিলাম। দেখেন তো দেখা যাচ্ছে কিনা, আমাকে কি স্পষ্ট শোনা যাচ্ছে? আর হচ্ছে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো? জি আপু, স্ক্রিন দেখা জি যাচ্ছে, দেখা কিন্তু ওই যাচ্ছে। যে চ্যাট বক্স থেকে ওটা লিংকটা ইউজ করা যাচ্ছে না, কারণ হচ্ছে চ্যাট বক্স অফ করা আছে তো, আচ্ছা এই জন্য আচ্ছা, আমরা লিংক ইউজ করতে পারছি না। একটু চেক করি। দেখেন তো, আমি আরেকবার দিই, দেখেন তো এখন হচ্ছে করতে পারছেন কিনা। শঙ্কু ভাইয়া, শওকত ভাইয়া, মাহমুদ হোসেন ভাইয়া, একটু দেখেন তো এখন করতে পারছেন কিনা, অ্যাকসেপ্ট করতে পারছেন কিনা। না আপু, লিংক ইউজ করতে পারছি না, লিংক কাজ করছে না, সেটা একটা কি কপিও মনে, হচ্ছে না এবং ইও হচ্ছে না আর কি, লিংকে যাওয়া যাচ্ছে না। কেউ হচ্ছে কমেন্ট বক্স হচ্ছে অ্যাক্সেসই করতে পারছেন না, তাই না? জি এখন মাত্র হচ্ছে ওবায়দ ভাইয়া, তিনি হচ্ছে কমেন্ট করেছেন। ভাইয়া জি, দেখেন তো আপনি কমেন্ট, পারছেন কিনা। মেসেজ বক্স ওপেন হয়েছে, বাট লিংক কপি হচ্ছে না বা ইও করতে পারছি না।
মাঝে মাঝে ফোন থেকে একটু সমস্যা হয়। আচ্ছা, কেউ কে করতে পারছেন আমাকে একটু জানান তো। সৌমিত্র ভাইয়া, কেউ কি অ্যাক্সেস করতে পারছেন? মানে আমার এখান থেকে দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু কপি হচ্ছে না। হ্যাঁ। আচ্ছা, আমি হচ্ছে স্যারকে বলে আপনাদের সাথে হচ্ছে করব, কারণ হচ্ছে আমি বুঝতে পারছি না, কিছু একটা প্রবলেম হচ্ছে। আমরা আপাতত ক্লাসটা কন্টিনিউ করি, আমি হচ্ছে স্যারকে জানাবো যে আপনাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য। আচ্ছা, আমাদের স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি না, স্ক্রিন জি এখন এসছে। ওকে। আচ্ছা, আমরা পড়ছিলাম হচ্ছে গিয়ে ওয়ান হট কোডিং। আমরা হচ্ছে কখন এনকোডিং কখন ব্যবহার করব, যখন হচ্ছে আমাদের ভ্যারাইটি থাকবে 0 1 2 তে হচ্ছে আমরা করতে পারছি না, সে সময় কি হবে, এটা একটু কমপ্লেক্স। ম্যাম একটা বেসিক প্রশ্ন ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, বলেন। ম্যাম আমরা যখন কোনো একটা মডেলকে ট্রেন করাবো তখন যখন ফ্রিতে আমরা কোল্যাব ইউজ করব তখন জিপিইউ সিপিইউ রিয়েল টাইম এই ক্যাটাগরিগুলো কিভাবে বাছাই করলে ভালো হয় বা কোনটার জন্য কিভাবে ইউজ করলে ভালো হয় যদি একটু বলতেন আর কি। আসলে অনেক ক্ষেত্রে আমরা হচ্ছে আমি হচ্ছে আরই হিসেবে কাজ করছি, তো খুব বেশি অ্যাডভান্স না হলে আপনাদের হচ্ছে ফ্রি যে ভার্সন আছে আপনারা কাজ করতে পারবেন। তো এটার মধ্যে খুব বেশি কমপ্লেক্সিটি থাকে না, ফ্রিতে কাজ করা যায়। তো আমার মনে হয় অনেক বেশি ডেটা সেট না হলে হচ্ছে মোটামুটি আমরা যারা মিডল ইসের মধ্যে আছি আমাদের হচ্ছে এটা চলে যাচ্ছে। জি আচ্ছা, বুঝতে পারলাম, ধন্যবাদ। মানে আমি হচ্ছে আরএ হিসেবে কাজ করছি, আমার জন্য খুব একটা প্রবলেম আজ পর্যন্ত হয়নি। তো এর পরে যদি আপনারা অ্যাডভান্স লেভেলে কেউ চলে যান, তখন দেখছেন ডেটা হ্যান্ডেল হচ্ছে না, সিপিইউ প্রবলেম হচ্ছে, তখন হচ্ছে আপনারা প্রো যেটা সেটা পারচেজ করে নেবেন। জি আচ্ছা, আর আমি ধরেন যে একটা ডাটা সেট দিয়ে মডেল ট্রেন করাইলাম, তো অনেক বড় ডাটা সেট, তো এখন আমি সময় পেলাম না, তো আমি যদি এখন আমার মেশিন বন্ধ করে দিই তাহলে কি এটা অটোমেটিক্যালি রিফ্রেশ হয়ে যাবে নাকি থেকে থাকবে এটা আবার? এটা হচ্ছে আপনি আপনার হচ্ছে, যেহেতু আমরা লোকাল হোস্টে করছি না, বিভিন্ন ধরনের আমরা পাবো যেটা হচ্ছে লোকাল হোস্টে করা সম্ভব, সবার সুবিধার জন্য আমরা কোল্যাবে করছি। তো তখন যদি আপনি কোল্যাবে করতে চান অথবা ক্যাগেলে করতে চান, সেই ক্ষেত্রে একটা সেফটি হচ্ছে আপনি আপনার ডেটা সেটটাকে আপনার লোকাল হোস্টে হচ্ছে ডাউনলোড করে রেখে দিবেন। আবার হচ্ছে এটা হচ্ছে একটা সেফটি বলা চলে, যেমন হচ্ছে আমি হচ্ছে কম্পিউটারে লোকাল হোস্টে ডেটা সেটটা রেখে দিলাম, অথবা আপনি গুগল ড্রাইভেও রেখে দিতে পারেন। কোল্যাবে হচ্ছে এটা একটা প্রবলেম যে ডেটা হচ্ছে আপনার কোড যাবে না, আপনার রেজাল্টও যাবে না, কিন্তু যখন আপনি এটা সেকেন্ড বার আসবে তখন ওই ডেটা সেটটাকে আপনার আরেকবার আপলোড করে নিতে হবে। 2 মিনিটের কাজ, যেমন হচ্ছে আমরা প্রথমবার করেছি, একবার শুধু আপলোড করে দিবেন। মানে এটা হচ্ছে একটা বলতে পারেন যে কমপ্লেক্সিটি, ডেটা সেটটাকে আরেকবার আপলোড করতে হয়, মানে এখানে স্টোর থাকে না। আচ্ছা জি আচ্ছা, ধন্যবাদ, বুঝতে পারলাম। আচ্ছা, এরপর আমরা যেটা বলছিলাম আমাদের সময় আচ্ছা একটু শর্ট হয়ে গেল। তো যখন আমাদের ক্যাটাগরি কলাম অনেকগুলো হচ্ছে সেপারেট ভ্যারাইটি থাকে, আমরা হচ্ছে করতে পারছি না, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ওয়ান হট এনকোডিং করব। সেই ক্ষেত্রে এলিমেন্ট গুলাই হচ্ছে এক একটা কলাম হয়ে যাবে, এবং এটা হচ্ছে তার রিলেশন তৈরি হবে। ধরেন কাস্টমারের ক্ষেত্রে যাচাই করবে, আচ্ছা সে কি ঢাকা থেকে কিনেছে, যদি ওই রোতে ও ঢাকা থেকে এসছে সেক্ষেত্রে 1 দিবে, আর বাকি যে হচ্ছে ফাঁকা জায়গাগুলো তৈরি হবে সেখানে 0 বসিয়ে দিবে। এরপর চিটাগং, সেখানেও হচ্ছে চেক করবে পারচেস করেছে কিনা চিটাগং থেকে, যদি পায় সেক্ষেত্রে 1 বসাবে সেই রোতে, আর বাকি রো গুলোতে ও হচ্ছে 0 দিয়ে দিবে। তো এইভাবেও একটা লজিক ক্রিয়েট করে দিবে যাতে করে হচ্ছে আপনার সমস্যাটা সমাধান হয়ে যায়। কিন্তু এখানে হচ্ছে একটা কমপ্লেক্সিটি আছে, অনেকগুলো কলাম নিয়ে আপনাকে হ্যান্ডেল করতে হচ্ছে, অনেকগুলো কলাম তৈরি হয়ে যাবে। যতটা ভ্যারাইটি ধরেন 10টা, সেক্ষেত্রে 10টা তৈরি হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে এটার একটা চ্যালেঞ্জ বলা যায়। এরপর হচ্ছে আমি যদি একটু নিচের দিকে যাই, ফ্রিকোয়েন্সি এনকোডিং। আচ্ছা, দেখা যাচ্ছে স্পষ্ট? সবাই আমাকে শুনতে পাচ্ছেন?
হ্যালো, আমাকে কি স্পষ্ট শোনা যাচ্ছে? একটু জানাবেন। সৌমিত্র ভাইয়া, ওবায়দ ভাইয়া, সাদরিন, কবির, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি আপু, জি আপু, শোনা যাচ্ছে। আচ্ছা, যখন এটা হচ্ছে আরেকটা টাইপের ফ্রিকোয়েন্সি এনকোডিং, এটা আমরা কখন করব? ধরেন জেন্ডারের ক্ষেত্রে মেল যেটা সেটা 4 বার এসছে, ফিমেলের ক্ষেত্রে 3 বার এসছে, আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে একটা হচ্ছে কলাম তৈরি করে ফেলবো। তাহলে আমাদের কাছে গণনাটা থেকে যাবে যে মেল কয়বার এসছিল, মেল কয়বার পারচেস করলো, ফিমেল কয়বার পারচেস করলো। অথবা আমরা কিন্তু এটা ল্যাপটপ পারচেস প্রোডাক্টের ক্ষেত্রেও করতে পারি, যেমন ল্যাপটপ কয়টা সে পারচেস করলো, মোবাইল সে কয়টা পারচেস করলো, ফ্রিকোয়েন্সি, ট্যাবলেট কয়টা পারচেস করলো। এরপর এটাও করতে পারি, সিটি ঢাকা 3 বার এসছে, চিটাগং 2 বার এসছে, সিলেট 2 বার এসছে, খুলনা 1 বার এসছে, কতবার এসছে কাস্টমারের উপর ভিত্তি করে আমরা একটা ফ্রিকোয়েন্সি এনকোডিং করতে পারি। এটার ক্ষেত্রে সুবিধা হচ্ছে আমাদের হচ্ছে অনেকগুলা কলাম তৈরি হবে না, আপনি একটা ফ্রিকোয়েন্সি পেয়ে যাবেন যে কাস্টমারের উপর নির্ভর করে, আইডির উপর নির্ভর করে মেয়ে অথবা ছেলে তারা হচ্ছে কয়বার করে প্রোডাক্ট কে বেশি কিনছে, আপনার কাছে সেই অ্যাক্সেস চলে আসবে, সেটা দিয়ে হচ্ছে আপনি আপনার মেশিনকে এফিশিয়েন্টলি হচ্ছে লার্ন করাতে পারবেন। এখানে আমরা 3টা এনকোডিং নিয়ে পড়লাম, সেটা হচ্ছে লেভেল এনকোডিং, ওয়ান হট এনকোডিং, আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি এনকোডিং। এখন আপনাদের কিন্তু সবটা একসাথে ব্যবহার করতে হবে না, আপনার ডেটা সেটের উপর নির্ভর করে আপনার যেটা এফিশিয়েন্ট, যেমন আমাদের কাছে এআই আছে, সিনটেক্স সহজে পেয়ে যাব, তাই না? কিন্তু আপনার ডেটা সেটের জন্য কোনটা পারফেক্ট সেটা কিন্তু আপনি বুঝবেন যে আমার ডেটা সেটের উপর ভিত্তি করে আমি ফ্রিকোয়েন্সি এনকোডিং করতে চাচ্ছি, আমার অনেকগুলো কলাম আমার লাগবে না। অথবা আপনি ল্যাবেলিং এনকোডিং করতে চাচ্ছেন, ফিমেলকে 1 দিলেন অথবা মেলকে 0 দিলেন, এভাবে করতে চাচ্ছেন। তো আপনার হচ্ছে নলেজের উপর ভিত্তি করে আপনি হচ্ছে সিদ্ধান্ত নিবেন কোন ধরনের এনকোডিং করে আপনি টেক্সট গুলোকে সরাবেন। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে সবাই? আপু? জি, শোনা যাচ্ছে। ওকে, তাহলে কি পয়েন্টস আমরা বলতে পারি লেভেল থেকে নাম্বার, লেভেল এনকোডিং এর ক্ষেত্রে নাম্বার হচ্ছে 0 1 হচ্ছে কনভার্ট হয়, ওয়ান হট কোডিং এ হচ্ছে আমরা ওই কলামটার প্রত্যেকটা এলিমেন্টই একটা কলাম হয়ে যায় এবং 0 1 লজিক অনুসারে ও হচ্ছে কাজ করে। ফ্রিকোয়েন্সিতে কাউন্ট অফ ইচ ক্যাটাগরি ও গণনা করে যে এটা কতবার ওকার হয়েছে, কতবার ইনসিডেন্টটা ঘটেছে, কতবার পুরুষ হচ্ছে এই প্রোডাক্টটা কিনেছে, কতবার মহিলা এই প্রোডাক্টটা কিনেছে। তো এইভাবে হচ্ছে ফ্রিকোয়েন্সির মাধ্যমে আপনি এনকোডিং করতে পারেন। অবশ্যই আপনার একটা কপি, এটা সব ক্ষেত্রে প্রযোজ্য, আপনারা যখন ডেটা সেট দিবেন ছোট হোক বড় হোক কপি রাখবেন। আপনার যে ক্লিনিং করার আগে কপি করে নেবেন, আমি প্রথমে দেখিয়েছিলাম। কপি না করলে আপনি যদি অরিজিনাল ডেটাটাকে পরিবর্তন করে ফেলেন, আর মানুষ হিসেবে আমরা সবাই ভুল করি, স্পেশালিস্ট সিনিয়র লেভেলে যারা আছেন তারাও ভুল করতে পারেন, তখন কি হবে, ডেটা যদি কোনোভাবে ভুল হয়ে যায় তখন কিন্তু এটাকে আপনার জন্য অনেক বেশি হ্যাসেল। তো অবশ্যই আপনি যে ডেটা নিয়ে কাজ করছেন তার একটা কপি করে এরপর সেটার উপর বিভিন্ন এনকোডিং পারফর্ম করবেন, মিসিং ভ্যালু হ্যান্ডেল করবেন, যেগুলো হচ্ছে ক্লিনিং এর ক্ষেত্রে আমরা করে থাকি। এরপর হচ্ছে মিসিং ভ্যালু হ্যান্ডেলিং, এটাকে বলা হয় ইমপিউটেশন। ধরেন আমি হচ্ছে গিয়ে দেখতে চাই মিসিং ভ্যালু হ্যান্ডেলিংটা হচ্ছে আমার হচ্ছে ডেটা সেটে, এখানে দেখেন তো আমার হচ্ছে কোড কি দেখা যাচ্ছে? না, আসছে না। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে সবাই? জি। জি, আপু শোনা যাচ্ছে বাট কোড দেখা যাচ্ছে না। ওকে, আমি আরেকবার হচ্ছে শেয়ার করি, শেয়ারটা বন্ধ করা দরকার। আচ্ছা, হ্যাং হচ্ছে মেবি। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে তাই না? জি, শোনা যাচ্ছে।
ওকে, 1 মিনিট। তারপর কানেক্ট। অদ্ভুত একটা বিষয় হলো ডগ দেখা যাচ্ছে। ডগ কি সবাই দেখতে পাচ্ছেন? মিসিং ভ্যালু হ্যান্ডলিং ইম্পিউটেশন, এই লাইনটা দেখতে পাচ্ছেন সবাই? জি। হ্যাঁ আপু, কিন্তু আমাদের আমরা হচ্ছে সামারিটা দেখি। তো যখন হচ্ছে আপনি পাবেন যে আপনার মিসিং ভ্যালু আছে, আমরা ডেটার থেকে প্রথম দিকে দেখেছিলাম যখন হচ্ছে আমরা ডেটাটার হচ্ছে ইনফরমেশন নিচ্ছিলাম, ছোট্ট একটা হচ্ছে কমান্ড, কিন্তু আমরা ইন্ট্রোডাক্টরি অনেকগুলো পার্ট পেয়েছিলাম। কয়টা থেকে এজ থেকে একটা নেই, জেন্ডার থেকে একটা নেই, সেখানে না দেখাচ্ছিল। তো তখন আপনি হচ্ছে এখানে কোডটা আছে, কোড হচ্ছে আমরা পরে গিয়ে করব। তো আপনি হচ্ছে প্রথমে দেখবেন যে আমাদের ডেটা হচ্ছে চেক করবেন, ইন্ট্রোডাকশনটা চেক করবেন যে সব ঠিক আছে কিনা। এরপর হচ্ছে যদি ভ্যালিউ না থাকে সেক্ষেত্রে কিভাবে হচ্ছে আপনি ডেটাটাকে ফিল আপ করবেন, সেটা হচ্ছে ধরেন আপনার বয়স দেওয়া আছে আর ইনকাম দেওয়া আছে, সেক্ষেত্রে আপনি অ্যাভারেজ করে দিবেন, সবগুলো যোগ করে ভাগ করে দেওয়া। দেখেন এখানে স্ট্যাটিস্টিক চলে আসছে, মানে মিন ব্যবহার করে যে ফাঁকা জায়গাটা আছে বয়স আর ইনকামের ক্ষেত্রে, সেখানে হচ্ছে আপনি ওই ফাঁকা জায়গাটা হচ্ছে ফিল আপ করে দিবেন। ধরেন কুমড়া কেউ বিক্রি করছে, কুমড়ার ইনফরমেশন আর ওজন একটা হচ্ছে নেয়নি, তখন সবগুলোর একটা যোগফল হিসেবে একটা অ্যাভারেজ বের করে আমরা ওই ফাঁকা স্থানটা পূর্ণ করে দিব। এরপর ক্যাটাগরিক্যালের ক্ষেত্রে জেন্ডার ব্যবহার হয়, ফিমেল মেল, সেখানে তো মিন ব্যবহার করার কোনো মানে হয় না, সেখানে আমরা অ্যাভারেজ বের করতে পারবো না। আচ্ছা, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন, স্পষ্ট আর দেখতে পাচ্ছেন? জি আপু। ওকে, দেখেন ফিমেল মেল, এখানে হচ্ছে আমরা অ্যাভারেজ কখনোই বের করতে পারবো না, তখন মোড ব্যবহার করি। মানে হচ্ছে ধরেন একটা ক্লাসে 10 জন ছেলে আছে, 5 জন মেয়ে আছে, তখন আমাদের কম্পিউটার মোডের সাহায্যে দেখবে কার আধিপত্য বেশি, ছেলেদের আধিপত্য বেশি। তখন এমটি প্লেসটায় মেল হলে এম লিখে দেওয়া হবে, যদি মেয়েদের আধিপত্য বেশি থাকে তখন ওইখানে এফ দিয়ে ফিমেল লিখে ওই এমটি প্লেসটা ওরা হচ্ছে আমরা হচ্ছে ফিল আপ করবো। তো মিসিং ভ্যালু আমরা মিন ব্যবহার করে হচ্ছে ফিল আপ করি, মোড ব্যবহারের মাধ্যমেও ফিল আপ করি। এরপর আরেকটা আছে মিডিয়ান। মিডিয়ান হচ্ছে একদম 1 2 3 2 একদম মিডল ভ্যালুটা দিয়ে আমরা ফিল আপ করি। তো এই তিনটা পদ্ধতি ব্যবহার করে হচ্ছে আমরা মিসিং ভ্যালু গুলো কভার করি। এরপর হচ্ছে আউটলায়ার ডিটেকশন। এটা হচ্ছে আমি কোড করে দেখালে বেটার হয়, আমি হচ্ছে পরের ক্লাসে এটা ইনক্লুড করব, আমি শুধু এখন ব্রিফ দিচ্ছি। আমরা যখন বক্স প্লটটা এভাবে নিব, plt.boxplot, এরপর এজ হচ্ছে একটা ভ্যারিয়েবল, এজ নামের যে ভ্যারিয়েবল তাকে নিচ্ছি, তখন আমরা একটা সিনারিও দেখতে পারবো। সেখানে যদি কোনো ডেটা অনেক বেশি বড় হয়, যেমন আমরা উচ্চতা মাপছি 150 থেকে 170 সেন্টিমিটারের মধ্যে আমাদের রেঞ্জ, কিন্তু একজনের হয়ে গেল 220 সেন্টিমিটার, তখন ও আমাকে একটা ডেমনস্ট্রেশন দিবে, এখানে একটা ডেটা আছে সেটা ইরিলেভেন্ট, অনেক বড়, এটা আমাদের কোয়ার্টাইলের বাইরে চলে গেছে। তখন আপনি এটা হচ্ছে মেশিন দেখে অদ্ভুত বড় অথবা অদ্ভুত ছোট, তখন হচ্ছে আপনার মনে হবে আমার ডেটা তো আমি এভাবে সাজাতে চাচ্ছি, তখন হচ্ছে আপনি ওই বড় অথবা ছোট মান যেটা এক্সেপশনাল সেটা হচ্ছে বাদ দিয়ে দিবেন। আউটলায়ার ব্যবহার করে হচ্ছে আমরা অনেক বড় অথবা অনেক ছোট ডেটা যদি কোনোভাবে আমাদের এন্ট্রিতে চলে আসে, সেটা আমরা হচ্ছে ব্যালেন্স করি। আমাকে একটু জানাবেন ঠিক করে শোনা যাচ্ছে কিনা। এরপর হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন, এটা হচ্ছে প্রি প্রসেসিং এর সাথে সংযুক্ত। এখানে ধরেন আপনারা হচ্ছে মেশিন লার্নিং মডেল ব্যবহার করতে চাচ্ছেন, অ্যালগোরিদম, এসভিএম, কেএনএন, লজিস্টিক রিগ্রেশন, এগুলো সম্পর্কে ইন ফিউচার আপনারা ভালো করে জানবেন। এই হচ্ছে অ্যালগোরিদম গুলোর ক্ষেত্রে মিন হচ্ছে 0 আর 1 এর মধ্যে যদি আমরা এজটাকে নিয়ে আসতে পারি, যেমন হচ্ছে 0.1 0.2, 0 থেকে 1 এর মধ্যে থাকবে, সেই ক্ষেত্রে আমাদের জন্য খুবই বেটার হয়, কম্পিউটার খুব ভালো আপনাকে অ্যাকিউরেসি দিবে। যেমন হচ্ছে আমরা ওয়েট হাইট নিয়ে ক্যালকুলেশন করছি 80 থেকে 100 কেজি, হাইট 150 থেকে 170 সেন্টিমিটার। এখন স্ট্যান্ডার্ডাইজেশন করলে ওয়েট আর হাইট দুইটা হচ্ছে অনেক
ওরা হচ্ছে অনেকটা কাছাকাছি নিয়ে আসবে। তখন মেশিনের জন্য যত রেঞ্জ কম হবে তত ওদের জন্য হচ্ছে সহজ, ওর জন্য হচ্ছে ডিটেক্ট করা সহজ। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? স্পষ্ট শুনতে পাচ্ছেন আপু, ভাইয়া? হ্যালো? জি শোনা জি যাচ্ছে। আপু। আমাদের অল্প একটু পোর্শন আছে। এরপর দেখেন রবাস্ট স্কেলিং। রবাস্ট স্কেলিং আমরা কখন ব্যবহার করব? ধরেন অনেক বড় একটা ভ্যালিউ এলো, এক্সেপশনাল ভ্যালিউ এলো, কিন্তু আপনি মনে করছেন আপনার কোম্পানির জন্য অথবা আপনি রিসার্চ করছেন এক্সেপশনাল ভ্যালিউ গুলো, ধরেন একজনের স্যালারি অনেক বেশি, সে হচ্ছে অনেকে হচ্ছে 25,000 থেকে 60,000 পর্যন্ত রেঞ্জটা হচ্ছে আপনার কোম্পানিতে আছে অথবা আপনি ডেটা নিয়েছেন, কিন্তু কারো স্যালারি 90,000 প্লাস। তখন আপনার ডেটা সেটের সাথে কিন্তু এটা কন্ট্রাডিক্টরি টাইপের। তখন আবার আপনি এটাও চিন্তা করলেন যে যার স্যালারি বেশি তাদের আমি টার্গেট করতে পারি বিভিন্ন সেলিং এর ক্ষেত্রে অথবা বিভিন্ন ক্ষেত্রে আপনার কোম্পানির উদ্দেশ্যে আপনি ডেটাকে বাদ দিতে চাচ্ছেন না, তখন আপনি করবেন রবাস্ট স্কেলিং। এটা হচ্ছে অনেকটা হচ্ছে বলা যায় অনেক বড় যে আউটলায়ার গুলো আছে, অনেক বড় সংখ্যা আছে, ও বড় করে দেখাবে কিন্তু ইগনোর করে যাবে, আপনাকে আউটলায়ার হিসাবে দেখাবে না, প্রবলেম হিসেবে শো করবে না, আপনার কাছে ওই ডেটাটা থেকে যাবে। এটা সাধারণত করা হয় মিডিয়ানের সাহায্যে, মাঝখানের ভ্যালুটা ক্যালকুলেটরের সাহায্যে ও হচ্ছে এটাকে ব্যালেন্স করে। রবাস্ট স্কেলিং হচ্ছে আপনি যদি আপনার অনেক বড় অনেক ছোট ডেটাগুলো না বাদ দিতে চান অথবা হচ্ছে রেখে দিতে চান, সেক্ষেত্রে আপনারা রবাস্ট স্কেলিং করতে পারবেন আপনার ডেটা সেটের জন্য। IQR নিয়ে পড়বেন, এটাকে বলা হয় ইন্টার কোয়ার্টাইল রেট, এটা নিয়ে হচ্ছে ইন ফিউচার পড়বেন। এরপর আচ্ছা, লগ ট্রান্সফরমেশন নামেরও একটা হচ্ছে কনসেপ্ট আছে। অনেক বড় ভ্যালু, অনেক ছোট ভ্যালু, ধরেন আপনাকে অনেক বড় ভ্যালু আছে, লগ ট্রান্সফরমেশন করলে এটাকে স্মলার স্কেলে আনা সম্ভব। ধরেন হচ্ছে এক্সেপশনাল যে ডেটাগুলো পেলেন, আপনি হচ্ছে গিয়ে উপরে রবাস্ট স্কেলিং করার পর লগ ট্রান্সফরমেশন করে আপনার বড় যে ডেটাটা ছিল এটাকে ব্যালেন্স করে নিলেন। ও হচ্ছে 10 টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত ডেটা ক্যালকুলেশন করা হচ্ছে। ডাইরেক্ট ক্যালকুলেশন করলে বড় ডমিনেট করবে, লগ নিলে হচ্ছে এটা হচ্ছে ও কম্প্যাক্ট করে হচ্ছে খুব ক্ষুদ্র একটা রেঞ্জে নিয়ে আসবে, সবগুলোকে ব্যালেন্স করে দিবে। সেই ক্ষেত্রে আপনি লগ ট্রান্সফরমেশন করতে পারেন। আর যদি মনে করেন যে না আমি বড় ছোট এসব রাখবো না, তখন স্ট্যান্ডার্ডাইজেশন করে হচ্ছে 0-1-এ কনভার্ট করে নিয়ে যাবেন। এটা হচ্ছে বিভিন্ন পদ্ধতি। এরপর আমরা যদি কিওয়ার্ড গুলো দেখি, মিসিং ভ্যালুর ক্ষেত্রে ML কাজ করবে না, মেশিন লার্নিং আসলে কাজ করবে না, তাই আমরা ফিল আপ করি। বক্স প্লট আউটলায়ার ক্ষেত্রে এক্সট্রিম ভ্যালু গুলো, অনেক বড় অনেক ছোট ভ্যালু গুলো চিহ্নিত করি। তখন আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা এটাকে বাদ দিতে চান অথবা না রাখতে চান। এরপর স্ট্যান্ডার্ডাইজেশন হচ্ছে একটা স্কেলে আপনি নিয়ে আসেন 0 থেকে 1-এর মধ্যে। রবাস্ট স্কেলিং করেন যখন আপনার আউটলায়ারকে আপনি ইগনোর করতে চান, বড় উচ্চতর স্টুডেন্টকে ইগনোর করা, মানে এখানে কোনো আপনাকে ভুল শো করবে না, আপনার মডেল ট্রেন করার সময় এটা কোনো সমস্যা ক্রিয়েট করবে না। লগ ট্রান্সফরমেশন হচ্ছে আপনার বড় রেঞ্জটাকে কম্প্রেস করে আপনি ছোটতে কনভার্ট করে সবগুলোর সাথে হচ্ছে ফিট করে ফেলবেন। তো এই নানা প্রক্রিয়াগুলো ব্যবহার করে আমরা ডেটা কিন্তু হ্যান্ডেল করতে পারি। এরপর হচ্ছে ফিচার আছে, একটু কিন্তু আমি সময় বেশি নিচ্ছি। ফিচার ইঞ্জিনিয়ার, নতুন ফিচার বানানো। ধরেন আপনার কাছে এজ নামের একটা কলাম আছে আর হচ্ছে এজ ইনকাম নামের একটা কলাম আছে, তখন আপনি হচ্ছে এজ আর অ্যানুয়াল ইনকামটা গুণ করে একটা নতুন কলাম তৈরি করে ফেললেন। ধরেন বয়স আছে, বাৎসরিক ইনকাম আছে, দুইটা গুণ করে আপনি অ্যানালাইসিস করলেন কোন বয়সে হচ্ছে মানুষরা হচ্ছে কেমন আয় করছে, তেমন একটা কলাম আপনি নিয়ে আসলেন। সেটা হচ্ছে যদি আপনি মেশিনকে শেখান, ও হচ্ছে আরো ভালোভাবে শিখবে, আপনার অ্যাকিউরেসি আরো বাড়বে। আমরা নতুন একটা কলাম বানালাম কিভাবে, এজের সঙ্গে অ্যানুয়াল ইনকাম গুণ করে দিলাম, মাল্টিপ্লাই করলাম, এজ ইনকাম ওই কলামটার নামকরণ করলাম। কখনো কখনো এক্সিস্টিং ফিচার মানে হচ্ছে কলামগুলোকে ফিচার বলছে যথেষ্ট হয় না, নতুন ফিচার মডেলকে সাহায্য করে ঠিক প্রিডিকশন করতে। ধরেন কারো সাল আছে আপনার ডেটা সেটের মধ্যে, কিন্তু আপনি ওইটার সাহায্যে কিন্তু বার্থডে ব্যবহার করতে, বার্থডেটা বের করে ফেলতে পারেন, কখন হচ্ছে সে জন্মগ্রহণ করেছে, হয়তো ব্যাংক থেকে বা বিভিন্ন জায়গা থেকে আপনারা কিন্তু উইশ করা হয়,
তো বিভিন্নভাবে মার্কেটিং করা সম্ভব আপনার কাছে যদি ডেটা থাকে। তো এইভাবে হচ্ছে আমরা ফিচার ইঞ্জিনিয়ারিং করি। এরপর হচ্ছে ফিচার সিলেকশন। ধরেন আপনার কাছে অনেক ডেটা আছে, কিন্তু আপনার কিন্তু সঠিক কলামগুলো বেছে নিতে হবে। যেমন হচ্ছে যারা ফুটবল প্লেয়ার আছে, ক্রিকেট প্লেয়ার আছে, ওরা অনেক কিন্তু প্লেয়ার রাখে, কিন্তু যারা হচ্ছে খুব ভালো খেলবে তাদেরই কিন্তু হচ্ছে মাঠে নামায়। তেমনই হচ্ছে আপনিও হচ্ছে যেই ফিচারগুলো আপনার মেশিনের জন্য দরকার সেই ফিচারগুলো নিয়েই কাজ করবেন, এবং সেগুলোই হচ্ছে আপনি অ্যাক্সেস করে বাকিগুলোকে বাদ দিতে পারেন। যেহেতু কপি করছেন, সমস্যা হওয়ার কথা না যদি পরবর্তীতে আপনি অ্যাকচুয়াল ডেটায় কাজ করতে চান। তো ফিচার সিলেকশন অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু মানুষের করতে হয়, আপনার সিদ্ধান্ত নিতে হচ্ছে। আচ্ছা, এখানে বলা হচ্ছে মেশিন লার্নিং এর সব ধরনের কলাম কিন্তু দরকার নেই। নিউমেরিক এবং ইম্পর্টেন্ট ফিচার গুলো আমরা বেছে নিব। এখানে বেছে নিয়েছি আমরা এজ, অ্যানুয়াল ইনকাম, এজ ইনকাম, এগুলোর সাহায্যে হচ্ছে আমরা কাজ করছি। তো সেইভাবেই হচ্ছে আপনাদের ডেটা সেটের উপর নির্ভর করে হচ্ছে আপনারা কাজ করবেন। এরপর হচ্ছে ফিচার সিলেকশন এন্ড ফিচার এক্সট্রাকশন। এটা কিভাবে কাজ করে? এটা হচ্ছে ফিচার সিলেকশন, যেটা হচ্ছে বললাম সেটাই, আপনি হচ্ছে যেটা ভালো সেটাই বেছে নিবেন, যেগুলো হচ্ছে আপনার প্রয়োজন নেই ডিসকার্ড করে দিবেন। শুধু শুধু মেমোরি পাওয়ার নষ্ট করার প্রয়োজন নেই। এরপর হচ্ছে ফিচার এক্সট্রাকশন কিভাবে করব। আচ্ছা, আমি একটু দেখি সবাই কি আছেন না হচ্ছে। আমার কথা কি শোনা যাচ্ছে? সৌমিত্র ভাইয়া, সাদরিন আপু, মাহফুজুর রহমান ভাইয়া? জি আপু। জি জি ঠিক আছে, আমি আর ঠিক 5 আছে। মিনিট। আচ্ছা, এরপর ফিচার এক্সট্রাকশনটা কি? ফিচার এক্সট্রাকশন হচ্ছে নতুন ফিচার তৈরি করা বা ফিচার গুলোকে কম সংখ্যায় রিডিউস করা। এটা আপনাদের মানে হচ্ছে আমরা যত রেঞ্জ কমিয়ে দিতে পারবো, যত হচ্ছে সিম্পল একটা আকারে ওকে প্রোভাইড করতে পারবো ডেটা, আপনার মডেল তত বেশি অ্যাকিউরেট অ্যান্সার দিবে। ফিচার এক্সট্রাকশন হচ্ছে নতুন ফিচার তৈরি করা বা ফিচার গুলোকে কম সংখ্যায় রিডিউস করা। নতুন ফিচার তৈরি করা আমরা দেখেছি, ফিচার গুলোর কম সংখ্যায় রিডিউস করার একটা প্রক্রিয়া হচ্ছে পিসিএ। অনেক ফিচার থাকলে মডেল ধীর হয়ে যায়, ওভারফিট হতে পারে, যেমন হচ্ছে অনেক বিভ্রান্ত হয়ে যায় যে কি করবে, কিভাবে কার উপর হচ্ছে সিদ্ধান্ত নিবে। তখন আপনি যদি যেগুলো প্রয়োজন সেগুলো দিয়ে ওকে 100% অ্যাকিউরেসি আনতে পারেন, আপনার মডেল কিন্তু অনেক ভালো পারফর্ম করবে, ওর ভুলের পরিমাণ কমে যাবে। যেমন এই ক্ষেত্রে আমরা 3টা নিলাম, এজ, অ্যানুয়াল ইনকাম, এজ ইনকাম। পিসিএ দিয়ে 2টা নতুন কম্পোনেন্ট তৈরি করতে পারি। এটা অনেকটা এমন যে 10টা ইনগ্রেডিয়েন্ট থেকে 2টা মেন ইনগ্রেডিয়েন্ট বেছে নিয়ে কেক বানানো। যেমন 10টা ইনগ্রেডিয়েন্ট দিয়েও করানো সম্ভব, আবার 2টা দিয়েও কিছু করা সম্ভব। আমরা 2টাই বেছে নিব যে 2টা হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্ট আপনার জন্য কাজ করবে। যত কম হচ্ছে আপনি এফিশিয়েন্ট ওয়েতে ওকে প্রোভাইড করতে পারবেন, আপনার অ্যাকিউরেসি তত ভালো হবে। এরপর মিসিং ডেটা হ্যান্ডেলিং, এটা কিভাবে থাকতে পারে? এটার একটা ধরন হচ্ছে মিসিং কমপ্লিটলি অ্যাট র্যান্ডম। এমন ভাবে থাকতে পারে যে কোনো প্যাটার্ন নেই, কিচ্ছু নেই, বুঝতে পারছেন না কিভাবে হলো, এটাকে বলা হয় MCAR। এরপর যেমন কাগজ হারিয়ে যাওয়া, ভুল ভর্তি থাকে, এরকম মানে একদম র্যান্ডম। এরপর মিসিং এট র্যান্ডম, এটা হচ্ছে মিনিংলেস, নির্ভর করে অন্য ফিচার মিসিংনেস, যেটা মিসিং থাকবে সেটা আসলে অন্য কিছুর উপর নির্ভর করবে। যেমন ছোটদের এজ আছে, বড়দের এজ মিসিং, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সুবিধা আছে। আমরা যখন রিলেট করতে পারি আমরা কিন্তু এই হচ্ছে অ্যাভারেজ করে, মিন করে, মোড করে নিয়ে আসতে পারি। তো যখন আমাদের কাছে কিচ্ছু উপায় থাকবে না, আমরা কিচ্ছু বুঝতে পারছি না, তখন আমাদের একটাই উপায় থাকবে, সেই রোটাকে ডিসকার্ড করে দেওয়া, বাদ দিয়ে দেওয়া, পুরোপুরি ডেটাটাকে সরিয়ে ফেলা। নইলে তো আমাদের কিছু করা সম্ভব না, কারণ আমরা রিলেট করতে পারছি না। এরপর মিসিং নট এট র্যান্ডম, এটা হচ্ছে তখন হয় যখন হচ্ছে ধরেন যে আপনার স্যালারি অনেক বেশি বাকিদের তুলনায়, তখন ওই ডেটা সেটের জন্য আপনারটা কিন্তু একটা ইনঅ্যাকিউরেট ভ্যালিউ দেখাবে, বক্স প্লটে শো করবে যেটা একটা অনেক বড় ভ্যালিউ। এর জন্য অনেকে যখন এক্সেপশনাল কেসে যখন তার স্যালারি রেঞ্জ অনেক বেশি হয় সেটা উল্লেখ করে না, কারণ ডেটা সেটটাকে হচ্ছে ব্যালেন্স রাখার জন্য দেয় না, অথবা অনেক কম সেটা উল্লেখ করা হয় না। তো এটা হচ্ছে মিসিং নট এট র্যান্ডম, এটা হচ্ছে ইন্টেনশনালি হচ্ছে ইনপুট করা হয় না। তো এই 3টা ভাবে আপনার কাছে ডেটা সেট আসতে পারে। আচ্ছা, যদি ডেটা সেটের মধ্যে মিসিং ভ্যালু আছে কিনা খুঁজে বের করতে চান, সেটা হচ্ছে
ইস নাল ফাংশন ডট সাম ফাংশন কল করলে আপনার মধ্যে হচ্ছে লিস্ট তৈরি হয়ে আসবে। এটা হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে দেখবো। তখন আমরা মিন মিডিয়ান দিয়ে পূরণ করতে পারি, মোড দিয়ে পূরণ করতে পারি, অথবা কিচ্ছু করার নেই তখন রো ড্রপ করে দিব। আচ্ছা, ফিচার সিলেকশনে গুরুত্বপূর্ণ ফিচার বেছে নেওয়া, ফিচার কমিয়ে নতুন ফিচার তৈরি করা, মিসিং ডেটা হ্যান্ডেল করা, এটাকে ইমপিউটও বলা হয়, ডেটা সেটটা ঠিক করা। তো এখানে কিছু কোড আছে। আচ্ছা, আমরা পিসিএটা দেখবো একদম লাস্টের দিকে, যে এখানে একটা ডেটা আছে দেখেন, স্টুডেন্ট ম্যাথ সায়েন্স দেখা যাচ্ছে। টাইনি একটা এক্সাম্পল এভরিওয়ান, একটু জি জানান। ম্যাম, জি। Okay. এখন দেখেন একটা স্টুডেন্ট ম্যাথে 80 পেয়েছে, সায়েন্সে 82 পেয়েছে। এখন কোনোভাবে কি সম্ভব যে এটাকে একসাথে করে দিব, কম্বাইন করে দিব? কারণ যে ম্যাথ আর সায়েন্স দুটোই কিন্তু ও একজনই পেয়েছে। তখন কি হবে, ম্যাথ থেকে 70% নাম্বার ক্যারি করেন, সায়েন্স থেকে 70% নাম্বার ক্যারি করেন, দুটাকে যোগ করে দেন, আর হচ্ছে আপনি একটা কলামে কনভার্ট করে দেন। তাহলে দেখেন আপনার দুইটা কলাম থেকে, ম্যাথ সায়েন্স থেকে একটাতে কনভার্ট হয়ে গেল। ম্যাথ আর সায়েন্স বলতে পারেন ভেরি সিমিলার। আর হচ্ছে দেখেন পিসিএ 1 70% ম্যাথ থেকে নিচ্ছি, 70% সায়েন্স থেকে নিচ্ছি, দুইটা ফিচারের পরিবর্তে আমরা একটা ফিচার পেয়ে গেলাম। এবার হচ্ছে মেশিনকে প্রোভাইড করেন, ওর এফিসিয়েন্সি আরো বাড়বে। কারণ দুইটা কলামকে অ্যানালাইজ করা ওর জন্য যত সহজ, যত হচ্ছে কঠিন, একটা কলাম অ্যানালাইজ করা ওর জন্য তত সহজ হবে। তো যত কম এফিশিয়েন্ট ওয়েতে আপনি ওকে নাম্বার প্রোভাইড করবেন, ও তত দ্রুত আপনাকে এফিশিয়েন্ট রেজাল্ট দিবে। তো এইটা হচ্ছে পিসি এর হচ্ছে গিয়ে একটা কিভাবে কাজ করে, একটা ফান্ডামেন্টাল আর কি থিওরি বলা যায়। দেখেন এখানে 100টা কলাম আছে আপনার কাছে, আপনি যদি 10টা থেকে 20টায় নিয়ে যেতে পারেন, আপনার মডেলকে ট্রেন করানো কিন্তু সহজ হবে, আপনার কমপ্লেক্সিটিও কমবে। ইম্পর্টেন্ট প্যাটার্ন গুলো ধরে রাখতে সাহায্য করে, আপনার প্যাটার্ন গুলো হারিয়ে যায় না। নইলে এমন প্যাটার্ন তৈরি হয় যে প্যাটার্ন খুবই কমপ্লেক্স, মেশিনই ধরতে পারছে না, অথবা খুব কমপ্লেক্স একটা লার্নিং প্রসেসে চলে যাচ্ছেন। আর আরেকটা হচ্ছে সহজভাবে বলি, 2 ডাইমেনশনাল অথবা 3 ডাইমেনশনাল ওয়েতে আপনি প্রেজেন্ট করতে পারবেন। এটা নিয়ে ইন ফিউচার হচ্ছে আমরা যখন মডেল ট্রেন করব তখন হচ্ছে পড়বো। এটা হচ্ছে এটাই বলা হয়েছে, ফাইন্ডিং দ্য মেইন ডাইরেকশন ওয়ার ইউর ডেটা ভ্যারিজ, combining similar information into fewer features, reducing dimension while keeping the important patterns. তো পিসি আপনাদের এটা হচ্ছে হেল্প করবে। তো এরপর আমি চলে যাচ্ছি, আচ্ছা আমার কথা কি এখন শোনা যাচ্ছে? সৌমিত্র ভাইয়া, সাদরিন, কবির আপু, সাফায়েত জি ভাইয়া। যাচ্ছে। তো আজ হচ্ছে আমাদের যে কারিকুলামটা হলো সেটা শেষ হয়েছে। কোডটা হচ্ছে আপনাদের জন্য এখন করা কমপ্লেক্স, কারণ আপনারা শুরু করছেন। তবু আমি নোটবুকটা আপনাদের প্রোভাইড করে দিব, যারা হচ্ছে গুগল ক্লাসরুমে আছেন অবশ্যই এটা নিয়ে হচ্ছে কাজ করবেন। সৌমিত্র ভাইয়া গত ক্লাসের কাজগুলো দেখেছিলেন? জি আপু, কাজগুলো দেখা হয়েছে। আচ্ছা ঠিক আছে, একটু প্র্যাকটিস করবেন নাহলে ভুলে যাবেন। আচ্ছা আজ এই পর্যন্তই। কারো কি কোনো প্রশ্ন আছে? আমরা এমনি 13 মিনিটস নিয়ে নিয়েছি। আগামী ক্লাসে যারা হচ্ছে স্টুডেন্ট এনরোল করে স্টুডেন্ট আছেন তারাই হচ্ছে জয়েন করতে পারবেন, এটা হচ্ছে ফ্রি থাকবে না। কারো কোনো প্রশ্ন থাকলে মানে হচ্ছে আমাদের মেশিন লার্নিং রিলেটেড কোর্স এটা অনুযায়ী, মানে হচ্ছে অন্যান্য কোর্সের না, কারণ ওইটার বিষয় হচ্ছে স্যার বলে গেছেন এবং স্যার ভালো জানেন। অন্য কোনো কোয়েশ্চেন থাকলে সেটা হচ্ছে এই ক্লাস রিলেটেড, যদি কারো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারেন, আমি হচ্ছে গিয়ে নইলে হচ্ছে লিভ নিচ্ছি। আচ্ছা ম্যাডাম, ওই যে আমরা তো